হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি সোমস ক্লাসরুমের আরও একটা বাংলা ক্লাসকে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং টপিক। সেটা হচ্ছে তোমাদের যে বাংলা বই দেওয়া হয়েছে, ইতিমধ্যেই তোমরা কিন্তু অনেকেই বাংলা পাঠ্য বই স্কুল থেকে পেয়ে গিয়েছো। সেই পাঠ্য বই তোমাদের যে প্রথম সেমিস্টার, আমরা জানি এখন সেমিস্টারের মধ্যে আমরা পড়াশোনা করছি, সেই ক্লাস 11-এর প্রথম সেমিস্টারে যে তোমাদের প্রবন্ধ অংশটা রয়েছে, অর্থাৎ কি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই যে বিড়াল প্রবন্ধটি নিয়ে আজকে আমাদের মূল আলোচনার বিষয়। শুধু কি আলোচনা? না, শুধু আলোচনা আজকে আমরা করব না। আজকে আমরা বিড়াল প্রবন্ধটার একদম খুঁটিনাটি যে তথ্যগুলো রয়েছে, কোর যে ইনডেপথ ফ্যাক্টস গুলো রয়েছে, বিড়াল প্রবন্ধটায় আসলে কি বলা হয়েছে, সবটা নিয়ে আজকে আলোচনা করব। তো সবার প্রথমে বলবো, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই সোমস ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। ইতিমধ্যে তোমরা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর হচ্ছে তোমাদের সাম্যবাদী কবিতা, পুঁই মাচা গল্প, এগুলো আমরা করিয়ে দিয়েছি ইউটিউবে। এবার আমরা বিড়াল প্রবন্ধ আলোচনা নিয়ে করব। আজকে এটি প্রবন্ধ পাঠ এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক দেরি না করে। তো সবার আগে বলে দিই যে তোমাদের সুবিধার জন্য যখন তোমরা ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেটা অবশ্যই সঙ্গে নিয়ে রাখবে। যেভাবে যেই জায়গাটা দাগাতে বলছি সেই জায়গাটা অবশ্যই দাগাবে, কারণ আমরা জানি ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের এমসিকিউ বেসড পরীক্ষা, যার কারণে কিন্তু টেক্সট আমাদের খুঁটিয়ে পড়তেই হবে। তার জন্য যাতে টেক্সটের কোনো অংশ বাদ না যায়, তার জন্য কিন্তু আজকে প্রত্যেকটা টেক্সটের লাইন তোমাদের বোঝাবো এবং কোন জায়গা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে সেটাও কিন্তু জানাবো। তাহলে চলো বইটা তোমরা পাশে নিয়ে এবং যদি খাতা সঙ্গে নিয়ে রাখতে পারো সেটাও খুব ভালো হয়, তাহলে এখনই তোমরা ডিটেল আলোচনাগুলো লিখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, যেটা আমি প্রত্যেকবার তোমাদের জন্য করিয়ে থাকি, যেটা আমরা অনেকেই কিন্তু করি না, যে কবি পরিচিতি পাঠ করা। কারণ দেখো, যেহেতু স্কুল প্রশ্ন করবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে, তাই কবি পরিচিতি অংশ থেকে অনেক প্রশ্ন টিচাররা অনেক সময় করে থাকেন। যেহেতু বোর্ড করছে না, কোন টিচার কিভাবে প্রশ্ন করবে সেটা আমরা জানি না, তাই আমাদের কিন্তু কবি পরিচিতি অংশটাও পড়ে যেতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কবি পরিচিতি অংশটা তোমাদের টেক্সট বই যেটুকুনি অংশ রয়েছে সেটুকুনি পড়লেই হবে, এর বাইরে কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই। এর ভেতর থেকে যদি টিচাররা প্রশ্ন করেন তাহলে এখান থেকেই করবেন, ঠিক আছে? তো আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট তার উপাধি। জন্মগ্রহণ করেছিলেন 1838 সালের 26শে জুন, মাথায় রাখতে হবে এটা, এবং মৃত্যুবরণ করেছিলেন 1894 সালের 8ই এপ্রিল। এই দুটো সাল একটু জেনে রাখবে, জন্ম মৃত্যু সালটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তারপরে তিনি ছিলেন, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন 19 শতকের বিশিষ্ট একজন বাঙালি ঔপন্যাসিক। বঙ্কিমচন্দ্র সাহিত্য ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ পূর্ববর্তী একজন সাহিত্যিক। রবীন্দ্রনাথ পূর্ববর্তী হয়েও রবীন্দ্রনাথ যেভাবে সাহিত্যের সমস্ত ক্ষেত্রে বিচরণ করেছেন, বঙ্কিমচন্দ্র কিন্তু মূলত ঔপন্যাসিক হিসেবেই বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন। একজন যোগ্য প্রাবন্ধিকও বটে তিনি, প্রবন্ধ সাহিত্যেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন, কিন্তু ঔপন্যাসিক বা উপন্যাস লেখায় তার যে দক্ষতা, সেটা বাংলা সাহিত্যে সর্বপ্রথম উপন্যাসের যে পরিচয় সেটা কিন্তু বঙ্কিমচন্দ্রই পরিচয় করিয়েছিলেন আমাদের সাথে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় কোথায় এটা জানতে হবে। বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল। তার জন্মস্থানটা ক্লিয়ার, আমরা অনেকেই চিনি সেই জায়গাটা। কাঁঠালপাড়ায় বিখ্যাত রথের মেলা হয়ে থাকে, ঠিক আছে? যদি কেউ নৈহাটি এসে থাকো তাহলে অবশ্যই জায়গাটা কিন্তু ঘুরে আসবে। বঙ্কিম ভবন গবেষণাগার, এখন সেটা পাঠাগার হয়ে গেছে, এবং বঙ্কিম ভবন গবেষণাগারটাকে, তার বাড়িটাই এখন একটা মিউজিয়ামের মতো হয়ে গেছে, যেখানে বঙ্কিমচন্দ্রের অনেক অনেক অজস্র স্মৃতি সেখানে কিন্তু একেবারে এখনো সঠিকভাবে রাখা রয়েছে। কেউ আসলে অবশ্যই নৈহাটির কাঁঠালপাড়ায়, তোমরা কাঁঠালপাড়ায় রথের মেলা হয়, অবশ্যই দেখে এসো। তো বাংলা গদ্য এবং উপন্যাসের বিকাশে অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে এক অমরত্ব লাভ করেছেন। বাংলা সাহিত্যে তার এত অবদান, এত তিনি তার মানে কাজ রেখে গিয়েছেন, যার কারণে তিনি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয়, এক অমরত্ব, আজীবন বেঁচে থাকার মতো স্থান অর্জন করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবেও গণ্য করা যেতে পারে।
মাথায় রাখতে হবে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে সর্বপ্রথম কিন্তু উপন্যাস যে একটা হতে পারে বা উপন্যাসও যে বাংলা সাহিত্যের একটা ধারা বা একটা বলা যেতে পারে সংরূপ, সেটা সর্বপ্রথম তিনি বাংলা সাহিত্যে এনেছিলেন। তাই জন্যই তাকে বাংলা সাহিত্যের আধুনিক ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়ে থাকে। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, আবার তিনি গীতার ব্যাখ্যাও দিয়েছেন, গীতার ব্যাখ্যাদাতা হিসেবে, সাহিত্য সমালোচক হিসেবে আমরা তার সাহিত্য সমালোচকও পাই, শকুন্তলা মিরান্দা দেশদিমনা, ঠিক আছে, এরকম অনেক সমালোচনামূলক গ্রন্থ রয়েছে তার, ঠিক আছে। বিশেষ খ্যাতিমান, তিনি জীবিকা সূত্রে ছিলেন ব্রিটিশ রাজের একজন কর্মচারী। তার জীবিকা বা তিনি কিভাবে পয়সা উপার্জন করতেন, লেখালেখির পাশাপাশি তিনি একজন ব্রিটিশ সরকারের কর্মচারী পদেও নিযুক্ত ছিলেন, রাজকর্মচারী, ঠিক আছে, একদম উচ্চ পদের রাজকর্মচারী পদে তিনি নিযুক্ত ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র একেবারে বঙ্গদর্শন, বঙ্গদর্শন এমন একটা পত্রিকা যেখানে বাংলা সাহিত্যের একেবারে বলা যেতে পারে সাময়িক পত্রের যুগের সূচনা করেছিল এই বঙ্গদর্শন পত্রিকা। সেই বঙ্গদর্শন পত্রিকা প্রতিষ্ঠার মানে বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদকও বটে। তাহলে একজন মানুষের মধ্যে কত গুণ থাকতে পারে আমরা বঙ্কিমচন্দ্রকে দেখে কিন্তু সহজেই আন্দাজ করতে পারছি। তৎকালীন সময়ের প্রথা ও সংস্কার আন্দোলন, হিন্দু ধর্মের পুনরুত্থান, হিন্দু ধর্মের রক্ষণশীলতা, প্রাচ্য পাশ্চাত্য ভাবধারার সংঘাত, প্রগতিশীল ভাবধারার অভাব, সমাজতান্ত্রিক ভাবধারার প্রাধান্য প্রভৃতি হলো ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে আর্থসামাজিক পটভূমিকা এবং এই পটভূমিকায় বঙ্কিমচন্দ্রের উপন্যাস রচনার প্রেক্ষাপট। তো মোটামুটি যেটুকুনি জানার আমরা এখান থেকে জেনে নিয়েছি। বঙ্কিমচন্দ্রের জন্ম মৃত্যুসাল, কোথায় জন্মগ্রহণ করেছেন, বাংলা সাহিত্যে তার কি পরিচয়, তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন, এটুকুনি জানলে মোটামুটি তোমাদের এনাফ কবি পরিচিতি অংশ থেকে। তো চলো এবার পরবর্তী আলোচনায় যাই। আচ্ছা, আমরা আজকে যে সাহিত্যের সংরূপটি পাঠ করতে চলেছি সেটিকে সাহিত্যের ভাষায় প্রবন্ধ বলা হয়ে থাকে। এই প্রবন্ধ সম্পর্কে তোমরা কিন্তু একটু অবগত, কারণ খুব বেশি অচেনা কিন্তু প্রবন্ধ সাহিত্য তোমাদের কাছে নয়। আচ্ছা, ক্লাস 10-এ মনে আছে আমরা পড়েছিলাম দুটো প্রবন্ধ, কি কি বলতে পারবে? ঠিক বলেছ, একদম ঠিক। সেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসুর লেখা, এবং শ্রীপান্থ বা নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। ক্লাস 10-এ কিন্তু আমরা এই দুটো প্রবন্ধ পড়ে এসেছি। তাহলে এবার প্রবন্ধ তো আমরা পড়েছি, কিন্তু প্রবন্ধ আসলে কি সেটা কি তো আমরা জানি? আসলেই জানি না। দেখো একটু মনে করে, যেই দুটো প্রবন্ধ আমরা পড়েছি, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধের মধ্যে কিন্তু একটা বিশেষ তত্ত্বকথার প্রভাব ছিল। সেখানে খুব বেশি একটা চরিত্রের প্রাধান্য ছিল না, কোনো কাল্পনিক ঘটনার বিবরণ ছিল না, একটা যুক্তিগ্রাহ্য তত্ত্বের পরিবেশনা ছিল, তাই তো? তাহলে প্রবন্ধ সাহিত্য কি আমরা আগে একটু আভাস পেয়ে এসেছি, কিন্তু আজকে একটু শিখে নাও আসলে প্রবন্ধ বলতে কি বোঝায়। দেখো, সংস্কৃত ভাষায় প্রবন্ধ বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত সাহিত্য। প্রকৃষ্ট রূপে বন্ধন মানে কি? খুব আঁটোসাঁটো গ্রথনে, খুব লুজ বা বলা যেতে পারে একটা শিথিল বন্ধনযুক্ত কোনো সাহিত্য নয়, যেখানে কল্পনার ভেলায় ভেসে কবি বা প্রাবন্ধিক যিনি প্রবন্ধ লিখছেন তিনি কল্পনার ভেলায় ভেসে কল্পের জগতে বিচরণ করবেন না। সেখানে খুব একটা চরিত্রের ঘনঘটা বা ঘটনার ঘনঘটা থাকবে না, চরিত্রের চাটুলতা থাকবে না। এটি থাকবে একটু প্রকৃষ্ট বন্ধন রূপে, মানে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা কথার সঙ্গে একটা নিগুড় আবদ্ধতা এর মধ্যে থাকবে। তাই বলা হচ্ছে সংস্কৃত ভাষায় প্রবন্ধ বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত যে সাহিত্য, তাই হচ্ছে প্রবন্ধ। এর মধ্যে কোনো বলা যেতে পারে যেগুলো আমি বৈশিষ্ট্যগুলো বললাম, চরিত্রের খুব একটা চাটুলতা থাকবে না, ঘটনার ঘনঘটা থাকবে না, তার উপর হচ্ছে কোনো কল্পনার বিলাসিতা থাকবে না, একটা নিগুড় তত্ত্বের এখানে প্রকাশ থাকবে। সাধারণ ভাষায় তথ্য ও যুক্তির যে পরস্পর অন্বয় বা মিশ্রণ কি কি থাকবে? এক হচ্ছে তথ্য, আমাদের কাছে তথ্য থাকবে, ডিটেল থাকবে, এবং যুক্তি, ঠিক আছে? এই দুটোর যে অন্বয় বা সংমিশ্রণ তখন যখন ঘটছে, তখন যে সাহিত্যের সৃষ্টি হচ্ছে তাকেই বলা হচ্ছে প্রবন্ধ সাহিত্য। তাহলে মাথায় রাখতে হবে প্রবন্ধ সাহিত্য কাকে বলছে। সংস্কৃত ভাষায় যাকে প্রকৃষ্ট রূপে বন্ধনযুক্ত সাহিত্য বলা হচ্ছে তাই হচ্ছে প্রবন্ধ, যেখানে যুক্তি এবং তথ্যের খেলাই হচ্ছে মেন, এবং সেই দুটোর মধ্যে এমনভাবে তারা পরস্পরের সাথে অন্বিত অবস্থায় থাকবে, সংযুক্ত অবস্থায় থাকবে, যে যুক্তিও যেমন আছে তথ্যও তেমন পরিবেশন করেছেন। তথ্য এবং যুক্তি কিন্তু আলাদা নয়, আমি যুক্তি দিচ্ছি কিন্তু তথ্য দিচ্ছি না, এটা কিন্তু হতে পারে না।
তাই প্রবন্ধের মধ্যে তথ্য এবং যুক্তির একটা গূঢ় অন্বয় বা গূঢ় সংমিশ্রণ থাকবে, সেটাকেই আমরা যে বিশিষ্ট সাহিত্যের রূপ বলছি সেটাকেই বলা হচ্ছে প্রবন্ধ সাহিত্য। এবার প্রবন্ধ সাহিত্যে যদি কিছু বৈশিষ্ট্যগুলো আমরা বলি তাহলে কনসেপ্টটা তোমাদের আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে? যেমন প্রবন্ধের বৈশিষ্ট্য প্রথমে বলছে যুক্তির প্রভাব, অর্থাৎ কি এখানে থাকবে যুক্তির একটা নিগুড় প্রভাব। এখানে কোনো ভাব বা কল্পনা বিলাসিতার কোনো জায়গা এখানে নেই। আমি যেটা মন থেকে বুঝছি, আমার মাথা যেটা বলছে আমাকে, যুক্তি নির্ভর যে তথ্য আমি প্রদান করছি, সেটাই হচ্ছে প্রবন্ধের মূল বৈশিষ্ট্য। দ্বিতীয়, উপস্থাপনের নিরপেক্ষতা ও বিশেষ গদ্যরীতির প্রাধান্য। যখন প্রাবন্ধিক তার প্রবন্ধকে উপস্থাপন করবেন বা লিখছেন, তখন তিনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ঘটনার ওপর তিনি যে বিষয়টাকে সবার সামনে তুলে আনার চেষ্টা করছেন, তিনি যে তথ্যকে সবার সামনে পরিবেশন করছেন, নিরপেক্ষভাবে সেটাকে পরিবেশন করবেন, কোনো পক্ষপাতিত্ব করবেন না। এটা একটা মূল বৈশিষ্ট্য। এবং এখানে এক বিশেষ গদ্যরীতির প্রাধান্য দেখা যায়, যে খুব বেশি প্রবন্ধ কিন্তু মানে জটিল কথা দ্বারা বা বিশাল বড় আকারের হয়ে থাকে না। এখানে একটা বিশাল বলা যেতে পারে ভাবের একটা গদ্য রীতির প্রয়োগ থাকে এবং যার মধ্যে থাকে প্রাবন্ধিকের নিরপেক্ষতা। তৃতীয়, ব্যক্তির নিজস্ব ভাবের পরিবর্তে এখানে বস্তুনিষ্ঠতাই যথার্থ। ব্যক্তি অর্থাৎ যিনি প্রাবন্ধিক, প্রবন্ধ যিনি লিখছেন, তার মনোভাবনার তুলনায় তার যে বলা যেতে পারে বস্তুনিষ্ঠতা, তিনি যে বিষয়কে অবলম্বন করে লিখছেন তাকেই তিনি বেশি প্রাধান্য দেবেন। এখানে প্রাধান্য কিন্তু কবি বা প্রাবন্ধিক নিজেকে দেবেন না, প্রাবন্ধিক তার বস্তুনিষ্ঠ যে তিনি যে তথ্যের পরিবেশন করছেন তাকেই প্রধান রূপে বিবেচিত করবেন। প্রবন্ধ মস্তিষ্ক প্রসূত রচনা, এতে হৃদয়ের ভাবাবেগ কাজ করেন। আমি বারে বারে যেটা বলছি, ভাব কল্পনার জগতে বিচরণ করে নিজের হৃদয়ের অনুভূতিকে আমরা কবিতায়, ছোট গল্পে, সাহিত্যের অন্য সংরূপে প্রকাশ করতে পারি। প্রবন্ধে কিন্তু সবকিছু যুক্তিসম্মত, এটা আমাদের মস্তিষ্ক প্রসূত রচনা। প্রাবন্ধিক যখন প্রবন্ধ লিখছেন সেখানে কিন্তু তিনি ভাব কল্পনা, মানুষ লোকে বিচরণ, এগুলো কিন্তু তিনি করতে পারবেন না। আমরা প্রবন্ধ পড়ব একেবারে যুক্তিনিষ্ঠভাবে, প্রাবন্ধিক যুক্তিনিষ্ঠ তথ্য প্রদানের মাধ্যমে প্রবন্ধ রচনা করবেন এবং প্রবন্ধকে পাঠক যুক্তি নির্ভরভাবেই কিন্তু গ্রহণ করবে। ঠিক আছে? এর মধ্যে কোনো হৃদয়ের ভাবাবেগ কাজ করে না, এটা সম্পূর্ণ একটা যুক্তি নির্ভর সাহিত্য। সাধারণত প্রবন্ধ সাহিত্যের বিষয় কি কি হয়ে থাকে? জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজ, রাজনীতি, সাহিত্য, ধর্ম ইত্যাদি নিয়ে প্রবন্ধ রচিত হতে পারে। বিভিন্ন বিষয়কে অবলম্বন করে, জ্ঞান, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সমাজ, রাজনীতি, সাহিত্য, ধর্ম প্রভৃতি বিষয়কে অবলম্বন করে প্রভৃতি বিষয়ের যে গূঢ় দার্শনিক তত্ত্ব রয়েছে সেটাকে উপস্থাপন করে প্রাবন্ধিক প্রবন্ধ রচনা করতে পারেন। আমাদের আজকে যে প্রবন্ধ সেটা মূলত একটি সমাজ সমস্যামূলক প্রবন্ধ বা সামাজিক প্রবন্ধ বলা যেতে পারে। এই বিড়াল নামক প্রবন্ধটির মধ্যে একটা আমরা গূঢ় সমাজতত্ত্বের পরিচয় পাবো, যেখানে বঙ্কিমচন্দ্র তার নিজের মনোভাবনার পরিচয় দিয়েছেন, কিন্তু নিজের মানে একেবারে বলা যেতে পারে নিজের স্বইচ্ছায় বা বলা যেতে পারে স্বদেহে তিনি কিন্তু সেখানে উপস্থিত নন। তার বিপরীত সত্তাকে উপস্থাপন করে বা বিপরীত সত্তার দ্বারা তিনি সমাজ সমস্যার বিভিন্ন দিক, মূলত একটি দিককে বিশেষভাবে তুলে ধরেছেন আলোচ্য প্রবন্ধে। এবং শেষে বলছে চরিত্র হবে খুব অল্প। প্রবন্ধের মূল বৈশিষ্ট্য হলো এখানে চরিত্রের ঘনঘটা থাকবে না, চরিত্রের চাটুলতা থাকবে না, চরিত্র থাকলেও তা থাকবে অতি সামান্য। তুমি একটু মনে করে দেখো, হারিয়ে যাওয়া কালিকলম যে প্রবন্ধটা ছিল সেখানে প্রাবন্ধিক নিজের কথাই বলে গিয়েছেন, নিজে কি কি উপলব্ধি করেছেন, নিজের জীবনের ঘটনা সেটাকে তিনি তোমাদের সামনে উপস্থাপন করেছেন। আবার বাংলা ভাষায় বিজ্ঞানেও সেখানেও কিন্তু যুক্তি নির্ভর তথ্য, বিভিন্ন বিজ্ঞানের গবেষণামূলক তথ্য প্রদান করেই কিন্তু প্রাবন্ধিক নিজের যে বলা যেতে পারে অনুভূতি সেটাকে বিজ্ঞান মনস্কতার সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করেছেন। এই দুটো প্রবন্ধের মধ্যে কি খুব বেশি চরিত্র রয়েছে? নেই। তাহলে যুক্তি নির্ভর তথ্যই সেখানে বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। তাই প্রবন্ধের আরো একটি বিশেষ বৈশিষ্ট্য হলে চরিত্রের সংখ্যা হবে খুব অল্প, তাহলেই প্রবন্ধকে সঠিকভাবে প্রবন্ধ বলা যেতে পারে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্য যদি কোনো সাহিত্যের মধ্যে থাকে তবেই তাকে আমরা প্রবন্ধ বলতে পারি। বোঝা গেল? তাহলে আলোচ্য আমরা যেটা পাঠ করতে চলেছি সেটি প্রবন্ধ বলতে আসলে কি বোঝায়, কেমন জিনিস আমরা জানতে চলেছি, সেটা আশা করি ক্লিয়ার হলো বিষয়টা। এবার আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমাদের দেখাই। উৎস অর্থাৎ কি আমাদের আলোচ্য প্রবন্ধটি কোথা থেকে গ্রহণ করা হয়েছে। মাথায় রাখতে হবে, বঙ্গদর্শন পত্রিকায় 1280 বঙ্গাব্দের ভাদ্র মাসে কমলাকান্তের আবির্ভাব ঘটে
এই কমলাকান্তকে, এই যে একটা পাশে তুমি চিত্র দেখতে পাচ্ছ কমলাকান্তের দপ্তর, এই পত্রিকাতেই কমলাকান্তের দপ্তর নামক এক প্রবন্ধ গ্রন্থ সংকলন গ্রন্থ, ত্রয়োদশ সংখ্যক প্রবন্ধ হচ্ছে এই বিড়াল নামক প্রবন্ধ। 1785 খ্রিস্টাব্দে অর্থাৎ 1281 বঙ্গাব্দে এটি প্রকাশিত হয়। মাথায় রাখতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কমলাকান্তের দপ্তরের একটা সচিত্র প্রচ্ছদ, এই কমলাকান্ত একজনের ছদ্মনাম, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কমলাকান্ত চক্রবর্তী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিপরীত সত্তা। কমলাকান্ত, যিনি এখানে ছবি দেখতে পাচ্ছ, তিনি কেন বিপরীত সত্তা বঙ্কিমচন্দ্রের? বঙ্কিমচন্দ্র হচ্ছেন একজন সৎ পুরুষ, সৎপথে উপার্জনকারী, খুব বেশি নেশা ভাঙ কিছুই করেন না, এবং সমাজের প্রত্যেকটা দিককে তিনি মনের মধ্যে যে কলুষিত দিকগুলো রয়েছে সেগুলোকে মনের মধ্যে মানে ফিল করতে পারেন, অনুভব করতে পারেন। এবং অপরদিকে এই যে কমলাকান্ত, সে হচ্ছে যেন পুরোপুরি বিপরীত সত্তা। সারাদিন নেশা ভাঙ আফিংয়ের নেশায় ডুবে থাকে, সমাজের কোনো চিন্তাই তার নেই, একদম অলস ব্যক্তিত্ব, কোনো কাজ করে না, আর নেশা ভাঙ করাই তার প্রধান কাজ। ঠিক আছে, সমাজ সমস্যাগুলোকে তিনি সমস্যা বলেই মনে করেন না। ধনতান্ত্রিক যে সমাজ রয়েছে, যারা সম্পদশালী ব্যক্তি, তিনি তাদের প্রতিভূ, তিনি তাদের হয়েই কথা বলেন। ঠিক যেন বঙ্কিমচন্দ্রের বিপরীত সত্তা হচ্ছে কমলাকান্ত। যাতে কমলাকান্ত সৃষ্টি করার পেছনে একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যে এই যে চরিত্র কমলাকান্ত, সেটা তো বলছি বারে বারে বঙ্কিমচন্দ্র নিজেই কমলাকান্ত, কিন্তু যেন তার বিপরীত সত্তা, তার চরিত্রের বিপরীত চরিত্র হচ্ছে কমলাকান্ত। কারণ তৎকালীন সময় আমরা জানি ইংরেজ পিরিয়ড চলছে এবং ইংরেজ সরকারের যথেষ্ট একটা উচ্চ পদে বঙ্কিমচন্দ্র কাজ করছিলেন, তার উপার্জনটাও বা তার আয়টাও কিন্তু মন্দ ছিল না। তো সেরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি তো একজন লেখক, সমাজের নানা সমস্যাই তার চোখে পড়ছে, কিন্তু বলা যেতে পারে স্বনাম নিয়ে প্রকাশ করলে তাকে হয়তো তার চাকরিটা খোয়াতে হতো, তার যে এত সুন্দর একটা উপার্জন আয়ের পথ ছিল সেটা হয়তো বন্ধ হয়ে যেত। কিন্তু যিনি লেখক তিনি তো সমাজ সমস্যাকে তুলে ধরবেনই, তার মনে তো সেটা ব্যথাদান করবেই। তাই জন্যই তিনি ছদ্মনাম গ্রহণ করে এমন এক চরিত্র সৃষ্টি করলেন যেটা তার সাহিত্য লেখার যে ইচ্ছা, যে নেশা, সেটাকেও পূরণ করবে, আবার ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়েও লেখা যাবে। ইংরেজ সরকার তাকে খুব একটা বেশি পাত্তা দেবে না এই চরিত্রটাকে, কারণ এখানে তো বঙ্কিমচন্দ্রের নিজ নাম ব্যবহার হচ্ছে না, তিনি একজন অন্য নাম নিয়ে অন্য চরিত্রকে এখানে উপস্থাপন করে সেখানে তার সমাজ সমস্যার যে দিকগুলো তিনি যেগুলো তুলে ধরার চেষ্টা করেছিলেন সেই দিকগুলোকে তুলে ধরছেন। তাহলে এটাই হচ্ছে কমলাকান্ত চরিত্র সৃষ্টির একটা মূল প্রেরণা, যেখানে ইংরেজ সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম একটা ছদ্মনাম গ্রহণ করেন এবং সেই ছদ্মনাম দিয়ে একটি চরিত্র সৃষ্টি করে সমাজের বিভিন্ন দিকগুলোকে প্রবন্ধ আকারে তিনি প্রকাশ করেছিলেন। আজকে আমাদের যে উৎস পড়লাম আমরা, অর্থাৎ বঙ্গদর্শন পত্রিকাতেই, আমরা জানি বঙ্গদর্শন তৎকালীন সময় একটা উল্লেখযোগ্য পত্রিকা, আমরা ক্লাস 10-এর ইতিহাসে পড়েছি। তো সেই পত্রিকাতেই, যেখানে বঙ্কিমচন্দ্র নিজেই বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন, সেই পত্রিকায় কমলাকান্তের দপ্তর নামক এক প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়, যার মধ্যে থেকে 13 সংখ্যক প্রবন্ধ হচ্ছে আমাদের পাঠ্য বিড়াল নামক প্রবন্ধটি। এটা মাথায় রাখতে হবে। তাহলে উৎসটা বোঝা গেল। এবার আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব। মূল আলোচনা মানে কি, আমাদের যে পুরো লাইন বাই লাইন পাঠ করে তোমাদের সামনে শোনানোর চেষ্টা করবে এবং তার গূঢ় তথ্য, এই লাইনের মধ্যে থাকা ইম্পর্টেন্ট এমসিকিউ সবকিছুই কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো শুরু করা যাক তাহলে। আচ্ছা দেখো, বইটা সামনে নিয়ে বসবে এবং যেভাবে বইটা দাগাতে বলবো সেটা কিন্তু দাগিয়ে নেবে বইয়ের মধ্যে। আমি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। আমি অর্থাৎ কে? কমলাকান্ত। আমরা এখান থেকে বঙ্কিমচন্দ্র বলবো না, কমলাকান্তকে আমরা সম্বোধন করব এখানে। কমলাকান্ত বলছেন তিনি শয়নগৃহে, অর্থাৎ কি শোয়ার ঘরে। শয়নগৃহ মানে কি? শোয়ার ঘরে। শোয়ার ঘরে আমি শয়নগৃহে চারপাইয়ের ওপর বসিয়া, চারপাই মানে কি? যে এমন এক আসবাব যার 4টি পা রয়েছে। এখানে অ্যাকচুয়ালি চৌকি বা খাটিয়াকে বোঝানো হয়েছে। এরকম চৌকি বা খাটিয়ার ওপর যেকে চারপাই বলে সম্বোধন করা হয়েছে, তার ওপর বসে কমলাকান্ত কি করছেন? হুঁকো হাতে, নেশাদ্রব্য। আমি বললাম কমলাকান্ত কেন বঙ্কিমচন্দ্রের বিপরীত সত্তা, কারণ ইনি নেশা ভাঙে আচ্ছন্ন থাকেন সবসময়।
হুকা হাতে ঝিমাইতেছিলাম, একেবারে তন্দ্রাচ্ছন্ন একটা ভাব, কিন্তু ঘুম পুরোপুরি আসেনি, এরকম একটা ভাব নিয়ে কমলাকান্ত কোথায়, এটা শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, তিনি শয়নগৃহে কিসের ওপর, চারপাইয়ের ওপর ঝিমোচ্ছিলেন। কি নিয়ে না, হুঁকো হাতে ঝিমোচ্ছিলেন। প্রথম লাইন থেকে আমরা কতগুলো শর্ট কোশ্চেন পেয়ে গেলাম, এমসিকিউ বেসড। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। তার যে ঘরটি পুরোপুরি অন্ধকার, এবং অন্ধকার ঘরের মধ্যে মিটমিট করে একটা ছোট্ট আলো জ্বলছে ল্যাম্পোতে। দেয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে, এবং বাইরে থেকে একটা সুমিষ্ট হাওয়া দিচ্ছে। ভেতরে থাকা ল্যাম্পের যে ছায়া পড়েছে ঘরের মধ্যে অন্ধকার, সেটি হাওয়ার দোলে যেন প্রেতবৎ, প্রেতবৎ মানে কি, প্রেত বা অশরীরী আত্মার মতো যেন সেই ছায়া দুলছে, নৃত্য করছে। আহার প্রস্তুত হয় নাই। কি কারণে তাহলে তিনি ঝিমোচ্ছেন এই ঘরের মধ্যে? যেহেতু এখনো রাত্রের খাবার প্রস্তুত হয়নি, অর্থাৎ কি আহার তৈরি হয়নি, তার কারণেই তিনি ঘরের মধ্যে হুঁকো হাতে নিমিলিত লোচনে একটু অর্ধ তন্দ্রাচ্ছন্ন ভাবে ঝিমোচ্ছেন ঘরের মধ্যে। কারণ কি, আহার প্রস্তুত হয়নি এখনো। কে প্রেতবৎ নাচিতেছে? দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে, এটা জানতে হবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ান হইতাম, তবে ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। তখন এমতো সময়, মানে কি এরকম সময়, এমতো সময় মানে হচ্ছে এইরকম একটি সময় যখন তিনি প্রায় তন্দ্রাচ্ছন্ন ভাবে বিভোর, তখন তিনি নিমিলিত লোচনে, চোখটা একটু বোঝা বোঝা অবস্থায় নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম। আমি কে? কমলাকান্ত ভাবছেন, আচ্ছা আমি যদি নেপোলিয়ান হইতাম। তিনি কি ভাবছেন? তিনি যদি নেপোলিয়ান হতেন তাহলে তিনি কি করতেন? ওয়াটারলুর যুদ্ধ কি তিনি জিততে পারতেন? ওয়াটারলুর যুদ্ধ কি নেপোলিয়ানের সাথে ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল? সেই ওয়াটারলু মানে নেপোলিয়ান ওয়াটারলু যুদ্ধ করেছিলেন, সেই ওয়াটারলুর যুদ্ধ কি তিনি জিততে পারতেন? এমতো সময় একটু ক্ষুদ্র শব্দ হইল। যখন তিনি এরকম তন্দ্রালু ভাবে ভাবছেন ঝিমিয়ে ঝিমিয়ে, যে আচ্ছা তিনি যদি ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন, তিনি যদি নেপোলিয়ান হতেন, এই ভাবনাটা কিসের জন্য জানো? এই যে বলছেন তিনি হুঁকো হাতে আফিম খাচ্ছেন, নেশা করছেন, আফিমের নেশায় তিনি এতটাই তন্দ্রালু বা এতটাই ঝিমঝিমে তার শরীর হয়ে গেছে যে তিনি নিজেকে ওয়াটারলুর যুদ্ধকালীন অবস্থায় তিনি নিজেকে নেপোলিয়ান বলে ভাবছেন। নেশা তাকে এতটাই মানে আবদ্ধ করেছে, তিনি নিজেকে আজ নেপোলিয়ান বলে কল্পনা করছেন। তাই বলছে আমি যদি নেপোলিয়ান হইতাম তবে ওয়াটারলুর জিতিতে পারিতাম কিনা। কিন্তু এমতো সময়, এইরকম সময় যখন আমি এটা তন্দ্রালু অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় ভাবছি, একটি ক্ষুদ্র, একটি অল্প ছোট্ট একটি শব্দ হলো। শব্দটি হচ্ছে মিয়াও। একটি আমরা খুব সপরিচিত শব্দ, এটার সাথে খুব পরিচিত আমাদের কাছে এই শব্দটা, সেটা হচ্ছে মিয়াও। ডাকটি কিসের? না একটি বিড়ালের ডাক। হঠাৎ করে কমলাকান্ত এমন একটি বিড়ালের শব্দ শুনতে পেয়েছেন। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে একটু চেয়ে দেখলেন আশেপাশে, কিন্তু এতটাই আফিংয়ের নেশায় তিনি আবদ্ধ যিনি কিছুই বুঝতে পারলেন না শব্দটির উৎস কোথায়। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথমে তিনি ভাবলেন ওয়েলিংটনকে ডিউক অফ ওয়েলিংটন বলা হয়ে থাকে, ঠিক আছে, আর্থার ওয়েলেসলির কথা বলছে এখানে। সেই ওয়েলিংটন যে আমার সামনে আমার সঙ্গে যুদ্ধ করতে আসার কথা, ওয়াটারলুর যুদ্ধে যেখানে নেপোলিয়ান ওয়েলিংটনের সঙ্গে যুদ্ধ করবেন, সেখানে সেই ওয়েলিংটন কি হঠাৎ করে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে? সে কি মনুষ্য দেহ ত্যাগ করে বিড়াল অবয়ব গঠন করেছে তার? তখন তিনি যথেষ্ট চিন্তিত হয়ে পড়লেন। এতটাই তিনি আফিংয়ের নেশায় আবদ্ধ কমলাকান্ত যে কোথা থেকে যে শব্দের উৎস তা তিনি না বুঝতে পেরে বিড়াল শব্দটির দ্বারা তিনি মনে করলেন এ হয়তো ডিউক অফ ওয়েলিংটন, আর্থার ওয়েলেসলি, তিনি বিড়ালত্ব প্রাপ্ত হয়েছেন, আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। তাহলে ওয়েলিংটন যিনি, তিনি বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কি করতে এসেছেন? কমলাকান্তের কাছ থেকে আফিঙ্গ, এই যে নেশা বস্তুটি ভিক্ষা করতে এসেছেন, চেয়ে নিতে এসেছেন। প্রথম উদ্যমে পাষাণবৎ কঠিন হইয়া বলিব, মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না, বিশেষত অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল মিয়াও। তাহলে এমন সময় যখন মনে হচ্ছে যে ডিউক অফ ওয়েলিংটন তিনি কমলাকান্তের কাছে আফিম ভিক্ষা করিতে আসিয়াছে, কমলাকান্ত বেশ চটে গেছেন এবং মনে মনে ভাবলেন এনাকে বলতে হবে। কি বলতে হবে?
ডিউক মশাই ইতিমধ্যেই যথেষ্ট তিনি পুরস্কার পেয়েছেন, আর পুরস্কার তার পাওয়ার কথা নয়, তাই বলছেন যথোচিত পুরস্কার ইতিপূর্বে তাকে দেওয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। এই আফিম পুরস্কারটি তার কিন্তু প্রাপ্ত নয়, এক্ষণে মানে এমতো সময়ে এতক্ষণের মধ্যে ইতিপূর্বে তিনি অনেকগুলো পুরস্কারই পেয়েছেন, সেটা কোন পুরস্কার আমরা পরে জানছি। তো সেই পুরস্কার তিনি অনেক কিছুই পেয়েছেন, এক্ষণে আর তাকে অতিরিক্ত পুরস্কার দেওয়া যাবে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে, কারণ কি কমলাকান্ত ডিউককে স্মরণ করিয়ে দিচ্ছে একটা বিশেষ বাক্যের দ্বারা যে বিশেষ করে কিন্তু লোভ করা ভালো নয়। কমলাকান্ত নেশার ঘোরে যেন ডিউক অফ ওয়েলিংটনকে উপদেশও দিচ্ছে, কি উপদেশ, যে বিশেষ অপরিমিত লোভ, বিশেষ করে মানে বলা যেতে পারে যে বড় জিনিসের জন্য যে লোভ, সেটা কিন্তু করা ভালো নয়। ডিউক বলিল মিয়াও, আবার মনে হচ্ছে সেই ডিউক অফ ওয়েলিংটন যেন মিয়াও বলে শব্দ করছে। তখন চক্ষু চাইয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, একটি ক্ষুদ্র মারজারো। তখন ভালো করে চোখটাকে খুলে তিনি দেখলেন যে এটা ওয়েলিংটন নয়, এই হচ্ছে মারজারো। মারজারো মানে কি, সংস্কৃত ভাষায় বিড়ালকে মারজারো বলা হয়ে থাকে। এই যে একটি ছোট্ট মারজারো বা বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরাসাৎ করিয়াছে। তাহলে প্রসন্ন একজন চরিত্রের কথা এখানে পাচ্ছি আমি। প্রসন্নকে, প্রসন্ন হচ্ছে মাথায় রাখতে হবে গোয়ালিনী। প্রসন্নকে, প্রসন্ন হচ্ছে গোয়ালিনী। তাহলে যে প্রসন্ন গোয়ালিনী, সে কমলাকান্তের জন্য কি রেখে গিয়েছিলেন, দুগ্ধ রেখে গিয়েছিলেন। সেই দুগ্ধই নিঃশেষ করি, অর্থাৎ কি একেবারে উদরাসাৎ করেছে। দুধটি পান করে তখন আমি ওয়াটারলুর মাঠে ব্যূহ রচনায় ব্যস্ত। তখন এই বিড়ালটি কি করছে, সেই কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনী যে দুগ্ধর বাটিটি রেখে গিয়েছিল সেখান থেকে দুধ উদরাসাৎ করছে, গিলে গিলে চেটে চেটে খাচ্ছে। তখন আমি অর্থাৎ কি কমলাকান্ত কোথায়, ওয়াটারলুর যুদ্ধে, ওয়াটারলুর মাঠে ব্যূহ, চক্রব্যূহ রচনায় শত্রুপক্ষকে চক্রব্যূহের দ্বারা বলা যেতে পারে ভ্যাবাচাকেই খাইয়ে দেওয়ার জন্য আমি চক্রব্যূহ রচনা করছি। আর এই ফাঁকে এসে মার্জারা সুন্দরী কি করে যাচ্ছে, তিনি দুধ সাবার করে যাচ্ছেন। এক্ষণে মার্জারা সুন্দরী নির্জল দুগ্ধ পানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখ এ জগতে প্রকটিত করার অভিপ্রায় অতি মধুর স্বরে বলিতেছেন, মিয়াও। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জারা মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই। আচ্ছা, এতদূর। তখন এমতো অবস্থায় যখন আমি ওয়াটারলুর যুদ্ধে, অর্থাৎ কমলাকান্ত ওয়াটারলুর যুদ্ধে চক্রব্যূহ রচনায় ব্যস্ত রয়েছেন, এর মধ্যেই মার্জারা সুন্দরী, তাহলে মার্জারা সুন্দরী বলে যে বিড়ালটিকে সম্বোধন করা হয়েছে সেটি একটি মহিলা, ফিমেল ক্যাট, এটা মাথায় রাখতে হবে। সেই নির্জল মানে কি নির্ভেজাল, দুধের মধ্যে কোনো জল মেশানো নেই, দুগ্ধ পান করে যে পরিতৃপ্ত হয়েছে, সে যে খুব তৃপ্তি লাভ করেছে এবং মনের সুখটিকে, সে যে তৃপ্তি লাভ করে তার মনের সুখ উৎপন্ন হয়েছে, সেই মনের সুখটিকে এই জগতে জানানোর জন্যই প্রকটিত করবার অভিপ্রায়, মানে জগৎকে জানানোর জন্য যে সে খুব সুখী হয়েছে, পরিতৃপ্ত হয়েছে, অতি মধুর সুরে মেয়াও মেয়াও শব্দ করে ডাকছে। কারণ কি, সে দুধ খেয়ে পরিতৃপ্ত হয়েছে, তাই জন্যই সে তার সুখটিকে সকল জগতের কাছে জানানোর জন্য সে মেয়াও শব্দ করে ডাকছে। বলিতে পারি না, বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। কমলাকান্ত বুঝতে পারছেন না, কিন্তু আবার একটু বুঝেও বলছেন যে মনে হচ্ছে ওই মেয়াও শব্দের মধ্যে একটু ব্যঙ্গই শব্দ লোকানো ছিল, একটু ব্যঙ্গ করেই যেন কমলাকান্তকে বিড়ালটি মেয়াও মেয়াও করে ডাকছে। বুঝি মার্জারও মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই। একটি প্রবাদ বাক্যের এখানে আমরা অবতারণা পাচ্ছি, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই, এই প্রবাদটা পাচ্ছি। এটা মাথায় রাখতে হবে। 1 নম্বর প্রবাদ। এখানে কটা প্রবাদ আমরা পাবো সেটা জেনে রাখতে হবে। তো মার্জারা যেন, অর্থাৎ বিড়ালটির জন্য মনে মনে হেসে কমলাকান্তের দিকে তাকিয়ে বলছে, কেহ মরে বিল ছেচে, কেহ খায় কই। অর্থাৎ কি, কোনো ব্যক্তি, কোনো মানে বলা যেতে পারে কেউ হয়তো বিল, খাল বিল ছেচেও কোনো মাছের সন্ধান পাচ্ছে না, আবার কেউ ঘরে বসেই দুর্দান্ত কই মাছের স্বাদ পেয়ে যাচ্ছে। এটা তো অপরি অর্থ।
অ্যাকচুয়াল অর্থ হচ্ছে যে প্রকৃত অর্থে শ্রমজীবী ব্যক্তিরা শ্রম দান করেও তাদের কিন্তু কোনো সুরাহা বা তাদের যাচিত যে অর্থ, তাদের যে পারিশ্রমিক সেটা পাচ্ছে না। আবার যার প্রয়োজন নেই সে হয়তো গাদাখানেক এত এত কিছু পেয়ে যাচ্ছে, যার প্রয়োজন সে পাচ্ছে না, যার অপ্রয়োজন, তার কাছে কিছু পাওয়ার আশা নেই, সে হয়তো অনেক কিছু পেয়ে যাচ্ছে। বুঝি সে ম্যাও শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। মনে হচ্ছে যে ম্যাও ম্যাও করে শব্দটি করছে সে বিড়ালটি কমলাকান্তের একটু মন বোঝারই চেষ্টা করছে। বুঝি বিড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। তাহলে কমলাকান্ত বুঝতে পারছেন যে বিড়ালটি কেন মনের ভাব পড়ার চেষ্টা করছে। তখন মনে হচ্ছে কমলাকান্তের যেন বিড়ালটি মনে মনে ভাবছে, তোমার অর্থাৎ তোমার কমলাকান্তের দুধ তো বিড়ালটি এখন খেয়ে বসে আছে, বলো এখন কি করা যাক। বিড়ালটি স্বইচ্ছায় যেন সেখানে বসেই রয়েছে এবং তাকে দেখে ব্যঙ্গ পরিহাস করছে। কাকে না, কমলাকান্তকে দেখে। পরেরটা, বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না। আমি যে বিড়ালটিকে কি বলবো এই যুক্তিতে কিছু ঠিক করে উঠতে পারলাম না। দুধ আমার বাপেরও নয়, যে দুধটি আজকে বিড়ালটি খেয়েছে সেটা তো তার বাপের, অর্থাৎ কি তার বাবা তাকে দিয়ে যায়নি। দুধ মঙ্গলার, দুহি আছে প্রসন্ন, মঙ্গলা হচ্ছে গাভী, এই গাভীর দুধ হচ্ছে যে বিড়ালটি উদরসাৎ করেছে সেই দুধটি, সেই গাভীর দুধ হচ্ছে দুধটি। গাভীর নাম কি? মঙ্গলা। এই চরিত্রের নামগুলো জানতে হবে। দুহি আছে প্রসন্ন, প্রসন্ন গোয়ালিনী মঙ্গলা গাভীর দুধ দুইয়ে এনে কমলাকান্তকে দিয়েছে। অতএব সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, সুতরাং রাগ করিতে পারি না। তাই কমলাকান্ত যুক্তি দিয়ে বোঝাচ্ছেন এখানে দুধটা তো আমার নয়, আমার বাবারও নয়, দুধটা তো আসলে মঙ্গলার, মঙ্গলা গাভীর, দুইয়েছে প্রসন্ন, প্রসন্ন দুধ দুয়ে আমাকে দিয়ে গেছে, তাই ওই দুধটির উপর আমারও যে অধিকার এই বিড়ালেরটিরও তাই। সুতরাং রাগ করা যাবে না। তবে চিরাগত একটি প্রথা আছে। কি? খুব ইম্পর্টেন্ট একটা লাইন, স্টার মার্ক করে রাখো। চিরাগত একটি প্রথা আছে। কি প্রথা? যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। চিরাগত যে একটি প্রথা আছে সেই প্রথাটি কি? বিড়াল যদি দুধ খেয়ে পালায় তাহলে সাধারণভাবে আমরা কি করব? লাঠি নিয়ে তাকে তাড়া করব, বিড়াল দুধ খেয়ে গেল বলে চিৎকার করব। তাই কমলাকান্তেরও মনে হয়েছে যে চিরায়ত একটি প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া যাইতে হয়, তাড়াইয়া মারিতে যাইতে হয়। আমি যে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব। তখন কমলাকান্ত বলছেন এই যে একটা প্রথা রয়েছে, চিরাগত প্রথার তো আমি অবমাননা করছি। আমি কি ভাবছি যে আমি দুধটার তো মালিক নই, তাহলে দুধটার উপর আমারও যা অধিকার বিড়ালটিরও তাই। আমি যেন যে চিরাগত প্রথাটি রয়েছে তার অবমাননা করছি। আমার তো এখনই উচিত সেই বিড়ালটিকে গিয়ে তাড়া করে তাকে মেরে তাড়ানো, কিন্তু আমি তার অবমাননা করে মনুষ্যকুলে, এই নিয়মটা তো মনুষ্যকুলে পরিচিত, এই মনুষ্যকুলে আমি যেন কুলাঙ্গার, কুলাঙ্গার মানে কি? কুলের অঙ্গার, মানে বলা যেতে পারে যে কুলের মধ্যে, বংশের মধ্যে কালি ছিটিয়েছে সেই ব্যক্তিকে কুলাঙ্গার বলা হয়। আমি যে মনুষ্যকুলের যে নিয়ম, যে চিরাগত রীতি, সেটার তো অবমাননা করে মনুষ্যকুলে কুলাঙ্গার রূপে পরিচিত হচ্ছি। কমলাকান্ত এটাতেও খুব দ্বিধাবোধ করছেন যে দুধটা তো একদিকে আমার নয়, আবার আমি চিরাগত প্রথার অবমাননা করে মনুষ্যকুলে আমি কি না এক কুলাঙ্গার রূপে পরিচিত হচ্ছি। ইহাও বাঞ্ছনীয় নহে। আবার আমি যে তাকে না মেরে এখানে চুপচাপ বসে আছি এটাও তো ঠিক নয়, এটাও তো বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জার যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, আবার এই যে বিড়ালকে না মারার জন্য বিড়ালটি যদি তার স্বজাতি মণ্ডল, অর্থাৎ কি নিজের স্বজাতি অন্যান্য বিড়ালদের সঙ্গে কথা বলার সময় সে যদি কমলাকান্তকে উপহাস করে বলে যে কমলাকান্ত তো কাপুরুষ, আমি যে ওর ঘর থেকে বিড়াল হয়ে দুধ খেয়ে গেলাম, আমাকে একবারও ঠ্যাঙা নিয়ে মারতে আসলো না, এ তো কাপুরুষ বটে। আবার এটা নিয়েও কমলাকান্ত বড় চিন্তিত হয়ে গেছেন। তাহলে চিন্তার ভাঁজ দুদিকেই। মনুষ্যকুলে তিনি যদি এই চিরাগত প্রথার অবমাননা করেন তাহলে তিনি কুলাঙ্গার রূপে পরিচিত হবেন, এবং আবার যদি বিড়ালকে নাও মারেন বিড়াল আবার তার স্বজাতি মণ্ডলে গিয়ে কমলাকান্তকে কাপুরুষ বলে ব্যঙ্গ করবে। কমলাকান্ত পড়েছেন বদ্ধ দোটানার মধ্যে। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয়, অর্থাৎ কি একেবারে পুরুষ, অর্থাৎ কি মানুষের ন্যায় আচরণ করাই বিধেয়। মানুষের আচরণটি কি? লাঠি নিয়ে বিড়ালকে তাড়ানো। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুকা নামাইয়া, একদম কাতর চিত্তে হাত থেকে হুকোটা নামিয়ে দিয়ে অনেক অনুসন্ধানে, অনেক খোঁজার পর এক ভগ্ন যষ্টি, একটা ভাঙা লাঠি
ভগ্ন যষ্টি মানে কি মাথায় রাখতে হবে, ভাঙা লাঠি। যষ্টি কথার অর্থ হচ্ছে লাঠি। একটি ভগ্ন যষ্টি বা অর্থাৎ ভাঙা লাঠি আবিষ্কার করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলাম। একদম গর্বের সাথে যে আমি এবার ঠিক কাজ করছি, স্বজাতি মণ্ডলে বাবা মনুষ্যকুলে কুলাঙ্গার তো হচ্ছি না, তাহলে একটি ভাঙা লাঠি নিয়েই কমলাকান্ত এগিয়ে যাচ্ছেন মার্জারির দিকে, অর্থাৎ কি বিড়ালটির দিকে। মার্জারি কমলাকান্তকে চিনিত। এখানে একটা খুব ইম্পর্টেন্ট লাইন, মার্জারি অর্থাৎ কি বিড়ালটি কমলাকান্তকে আগে থেকেই চিনত, তাই সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো কারণ, কোনো লক্ষণ প্রকাশ করলো না। যেহেতু কমলাকান্তকে বিড়ালটি আগে থেকেই চেনে, তার জন্য এই যে ভাঙা লাঠি তাকে যে মারতে আসছে, বিড়ালটির উচিত এখন পালানো, কিন্তু মোটেই সেই লাঠি দেখে কমলাকান্তের হাতের ভাব, তার ভঙ্গি দেখে বিড়ালটি ভয় পেলই না। কেবল আমার মুখ পানে কেবলমাত্র কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলিয়া একটু সরিয়া বসিল, মানে কোনো তার যেন কাজেই লাগছে না, ভ্রুক্ষেপই নেই। কমলাকান্ত যে বিড়ালটিকে মারতে আসছে সেদিকে তার কোনো নজরই নেই, বিড়ালটি একেবারে নির্লিপ্ত এই বিষয়ে, মারতে আসছে মারুক, আমার তাতে কিছু যায় আসে না। তার কারণ কি, কমলাকান্তকে আগে থেকেই চিনত। আদতেই বিড়ালটি জানতো যে কমলাকান্ত যে তাকে মারবে না, সে যে এমনি এমনি লাঠি নিয়ে ছুটে আসছে, সেই কারণে একটু ব্যঙ্গ করার উদ্দেশ্যে কমলাকান্তকে যেন একটু তার মুখের দিকে চেয়ে একটু হাই তুলে সরে বসলো। কোনোভাবেই কি করলো না, আবার প্রশ্ন বলিল ম্যাও। প্রশ্ন বুঝিতে পারিয়া জ্যৈষ্ঠে ত্যাগ করিয়া পুনরূপে শয্যা আসিয়া হুকা লইলাম। তাই জন্য যে কমলাকান্ত যে আদৌ বিড়ালটিকে মারবে না, তার জন্য কিন্তু তিনি এই বিড়ালটি একেবারে নির্লিপ্তভাবে একটু হাই তুলে কমলাকান্তের দিকে তাকিয়ে একটু সরে বসলো, কারণ সে জানতো কমলাকান্ত মারবে না তাকে। তারপর আবার সে সরে বসে একটু ম্যাও শব্দ করে উচ্চারণ করলো। ঠিক আছে, প্রশ্ন বুঝিতে পারিয়া যে কি বলছে এই কথাটি বুঝতে পেরে আবার আমি আমার বিছানায় এসে চারপাইয়ের উপর বসে যষ্ঠিটাকে ত্যাগ করলাম, অর্থাৎ কি লাঠিটাকে সরিয়ে রেখে পুনরায় শয্যায় আসিয়া হুকা লইলাম। আবার বিছানার উপর এসে হুকাটিকে হাতে তুলে নিলাম। তখন যেন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ অর্থাৎ কি দৈবিক কান। দৈবিক কান অর্থাৎ কি যে কানের ক্ষমতা অসীম, দৈব গুণে সম্পন্ন যে কান, সেরকম দিব্যকর্ণ আমার জন্য প্রাপ্ত হলো। কার? কমলাকান্ত যেন দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে মার্জারও অর্থাৎ কি বিড়ালটি যা যা বলার চেষ্টা করছে সে ম্যাও শব্দের দ্বারা, তা যেন হঠাৎ করে কমলাকান্ত বুঝতে পারলেন, এমন ক্ষমতা তার মধ্যে চলে আসলো। পরেরটা, বুঝিলাম যে বিড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলে কি তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমাদের কোন শাস্ত্রানুসারে ঠেঙা লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না। খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে বলা হয়েছে, ভালো করে বোঝো এই লাইনটা। দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে কমলাকান্ত যেন এবার মার্জার অর্থাৎ বিড়ালটির সকল বক্তব্য, যে সে ম্যাও ম্যাও শব্দ করে যা বলার চেষ্টা করছে, প্রত্যেকটি যেন বুঝতে পারছেন। তাই বলছেন যেন বুঝলাম যে ম্যাও শব্দের দ্বারা বিড়াল কি বলছে। বিড়ালটি বলছে মারপিট কেন, আহা মারপিট করে কিছু হবে না, তুমি ঠ্যাঙা নিয়ে আসছো, এসব বন্ধ করো, মারপিটের কোনো প্রয়োজন নেই। স্থির হইয়া হুকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি, বিড়ালটি যেন বলছে তুমি বসো, স্থির হয়ে বসে হুকা হাতে টেনে তুমি একটু সঠিকভাবে বিচার করো তো একটা কথা। এ সংসারে যা সমস্ত জিনিস আছে, এটা ইম্পর্টেন্ট আসে দেখবে, ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস, এই সকল যে ভোগ্য বস্তুগুলো রয়েছে, এগুলোর উপর কি সবই তোমাদের অধিকার, সবই কি তোমরাই খাইবে, অর্থাৎ কি তোমরা মনুষ্যকুল, মানুষরাই খাবে। বিড়াল যেন তার মনের বক্তব্যকে এভাবে প্রকাশ করছে কমলাকান্তের সামনে, যে সংসারে যে সমস্ত ভোগ্য বস্তুগুলো রয়েছে, যেমন কি ক্ষীর সর দুগ্ধ দধি মাংস মৎস্য, যেগুলো সবই বিড়ালরা খেয়ে থাকে, এই সমস্ত জিনিসগুলো কি শুধুই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? বিড়াল প্রশ্ন করছে। তোমরা মনুষ্য, আমরা বিড়াল, প্রভেদ কি? আচ্ছা, আলাদাটা কি বলতে পারো? তোমরা মনুষ্য, আমরা বিড়াল, দুজনের মধ্যেই প্রাণ রয়েছে, তাহলে তফাৎ বা প্রভেদটা কোথায়? প্রভেদ কথার অর্থ কি হচ্ছে?
তফাৎ বা আলাদা, মাথায় রাখতে হবে এটা। তোমাদের খুদ পিপাসা, খুদ পিপাসা অর্থাৎ কি ক্ষুধা এবং পিপাসা, ক্ষুধা ও পিপাসা অর্থাৎ কি মানুষ এবং বিড়ালের মধ্যে তো প্রকৃত অর্থে কোনো প্রভেদ নেই, দুজনের মধ্যেই তো প্রাণ রয়েছে। মানুষেরও যেমন ক্ষুধা এবং পিপাসা পায়, বিড়ালদেরও তো তাই পায়। তোমাদের খুদ পিপাসা রয়েছে অর্থাৎ কি মনুষ্যকুলের মানুষের খুদ পিপাসা থাকতে পারে, আমাদের কি নাই? আমাদের কি কোনো খুদ পিপাসা বলে কোনো কথা নেই? তোমরা খাও, আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা খাইলেই তোমরা কোন শাস্ত্রানুসারে ঠ্যাঙা লাঠি লইয়া মারিতে আইসো, তাহা আমি বহু অনুসন্ধানেও পাইলাম না। মার্জারো বা বিড়ালটি বলছে তোমরা খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেই খেতে যাব তখন তোমাদের কোন শাস্ত্রে লেখা আছে বলো তো যে তোমরা ঠ্যাঙা নিয়ে আমাদেরকে মারতে আসো? তা আমি বহু অনুসন্ধানও খুঁজে পেলাম না আজ পর্যন্ত। কোন জিনিসটি যে কোন শাস্ত্রানুসারে তোমরা আমাদের মারতে আসো, তা আমি বহু অনুসন্ধানেও আজ পর্যন্ত পেলাম না। তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। তখন বিড়ালটি বলছে তোমরা অর্থাৎ কি মনুষ্যকুল মানুষরা, তোমরা আমার থেকে কিছু একটু উপদেশ নাও, তোমাদের জীবনে ভারী কাজে লাগবে। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। তখন বিড়ালটি নিজে একটু অহংবোধ নিয়ে অহংকারী হয়ে বলছে এই যে বিজ্ঞ, আমি যে জ্ঞানী, চতুষ্পদ অর্থাৎ কি এই যে আমার চারটি পা, বিজ্ঞ চতুষ্পদ, চতুষ্পদ মানে কি চারটি পা, অর্থাৎ কি এই বিড়ালটি নিজেকে বলছে এই বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের মনুষ্যকুলের তোমাদের জ্ঞানোন্নতির উপায়ন্তর দেখি না। আমার থেকে যদি তুমি জ্ঞান নাও, তোমাকে যদি উপদেশ দিই, তাছাড়া আমি আর কোনো উপায় দেখছি না তোমাদের মনুষ্যকুলের বুদ্ধির উদয়ের ক্ষেত্রে। তাই আমার থেকে উপদেশ নাও, এই বিজ্ঞ চতুষ্পদ তোমাকে যে উপদেশগুলো দেবে সেটা মন দিয়ে শোনো, তাহলেই তোমাদের মনুষ্যকুলের জ্ঞানোন্নতি হবে, জ্ঞানের উন্নতি হবে। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এই কথাটি বুঝিতে পারিয়াছ। তোমাদের বিদ্যালয় সকল অর্থাৎ কি তোমাদের যে বিদ্যালয়, মানুষদের যে বিদ্যালয় রয়েছে, স্কুলগুলো রয়েছে, তার অবস্থা থেকে নিশ্চয়ই এখন বুঝতেই পেরেছো যে আমি মোটেই ভুল কথা বলছি না। আমাদের কাছ থেকে এখন শিক্ষা নাও, তোমাদের দরকার, কারণ বিদ্যালয় শিক্ষা তো তোমাদের এই শিক্ষা দেবে না। তাই যারা ভুক্তভোগী তাদের কাছ থেকে তুমি এই শিক্ষাটা নাও। দেখো শয্যাশায়ী মনুষ্য ধর্ম কি? পরোপকারী ধর্ম। তখন বিড়ালটি উপদেশ দেওয়া শুরু করছে। বিড়ালটি কমলাকান্তকে বলছে দেখো হে শয্যাশায়ী মনুষ্য, শুয়ে শুয়ে থাকা যে মানুষটি, শয্যাশায়ী মানে কি যে সারাদিন শুয়ে থাকে, কমলাকান্ত অলস চরিত্র, একদম মোটেই কাজ করে না, সারাদিন আফিংয়ের নেশায় ডুবে থাকে। তখন বিড়ালটি বলছে দেখো শয্যাশায়ী মনুষ্য, ধর্ম কি বলতে পারো? প্রকৃত ধর্ম আসলে কি? তখন বিড়ালটি বলছে পরোপকারী পরম ধর্ম, অর্থাৎ কি পরের উপকার করাই হচ্ছে প্রকৃত অর্থে ধর্ম, নিজের উপকার নয়, পরের উপকার করাই হচ্ছে প্রকৃত ধর্ম। এই যে এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে, আমি অনেকদিন ক্ষুধার্ত ছিলাম, আজকে তোমার জন্য রাখা এই দুধটাকে পান করে আমি অত্যন্ত তৃপ্ত হয়েছি, আমার অনেক উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পরোপকারই সিদ্ধ হইল। তোমার জন্য যে সঞ্চিত দুধটা ছিল সেটা যেহেতু আমি খেয়েছি, তাহলে সেটা কিন্তু পরোপকারী হলো, কারণ তুমি আমাকে দুধটা খেতে দিয়েছো। অতএব তুমি সেই পরম ধর্মেরই ফলভাগী, অর্থাৎ তুমি যে পরম ধর্ম অর্থাৎ কি পরের উপকার করেছো, সেই যে পরম ধর্ম তুমি লাভ করেছো সেটা তুমিই ভাগীদার, আমি নই। কিন্তু আমি চুরিই করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। তখন বিড়াল একটু ব্যঙ্গের সুরেই বলছে দেখো হে, পরোপকার যখন পরম ধর্ম, তখন তোমার রাখা দুধটি খেয়ে বা তোমার জন্য রাখা দুধটি খেয়ে আমি কিন্তু তোমার উপকারই করলাম। কারণ কি পরোপকারী পরম ধর্ম, তুমি আমার উপকার করলে, আমি তোমার পরোপকারী, তাই তুমি কিন্তু ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ কে? আমি হচ্ছে তোমার ধর্মের সঞ্চয়ের যার মূল। তোমার যে আজকে এত সুন্দর পরোপকার পরম ধর্ম তোমার পাপ পুণ্যের খাতায় যুক্ত হলো, তার জন্য কিন্তু কারণ আমি, কারণ তোমার দুধটা আমিই খেয়েছি, তোমার জন্য রাখা দুধটা। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমি তোমার ধর্মের সহায়, তাই আমাকে ওই লাঠিটি দিয়ে প্রহার করো, মেরো না, বরং একটু আমার প্রশংসা করো, কারণ তোমার ধর্মের সহায় হয়েছি আজকে আমি। পরোপকারী যে মূল ধর্ম, তুমি তো আজকে পরোপকার করলে, আমার উপকার করে তুমি তো তোমার ধর্মের খাতায়, পাপ পুণ্যের খাতায় আরো একটা ভালো কাজ করে ফেললে, তাই আমাকে না মেরে আমার জন্য একটু প্রশংসা করো। দেখো আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? খাইতে পাইলে কি কেউ চোর হয়? তখন বিড়ালটি নিজের একটু করুণ কথা বলছে, দেখো আমি চোর বটে,
বিড়াল মাত্রই চোর, সে মাছ চুরি করে খাবে, দুধ চুরি করে খাবে, খাবার চুরি করে খাবে, এটাই স্বাভাবিক। তখন বিড়ালটি বলছে, দেখো আমি চোর বটে, কিন্তু খাইতে পারলে কি আমি আর চোর হতাম? কেউ কি সেধে ইচ্ছে করে কি কেউ চোর হয়? যদি সে খেতে পেত তাহলে তো সে আর চোর হতো না। দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা অনেক চোর অপেক্ষাও অধার্মিক। বলছে সাধু ব্যক্তি যারা রয়েছে তারা তো অত্যন্ত ধর্ম আচরণ করে থাকেন, কিন্তু চোর নাম শুনলে তারা একেবারে কি হয়ে থাকেন, একেবারে শিহরিয়ে ওঠেন, কেঁপে ওঠেন, কিন্তু তারা একজন চোর অপেক্ষাও বেশি অধার্মিক। খেয়াল করে দেখেছো? তাহাদের চুরি করাবার প্রয়োজন নাই বলিয়াই তারা চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতেই চোরে চুরি করে। তখন বিড়ালটি যুক্তি সাজাচ্ছে যে দেখো, তাহাদের তো চুরি করার প্রয়োজন নেই, কারণ তাদের অনেক জিনিস রয়েছে, চুরি করার মতো তাদের কোনো প্রয়োজনই নেই, কিন্তু প্রয়োজনাতীত জিনিস তাদের কাছে রেখেছেন, যেটুকুনি দরকার ততটুকুর থেকে বেশি তারা জিনিস সঞ্চয় করে রেখেছেন। স্বাভাবিকভাবেই তাই কি করছেন, চোরের চুরি করার প্রয়োজন হচ্ছে, কারণ যেটুকুনি চোরের প্রাপ্য সেই জিনিসটাও তো তারা তাদের কাছে গচ্ছিত রাখছেন। তাই বলছে তাহাদের প্রয়োজনাতীত, প্রয়োজনের অতীত যেটুকুনি প্রয়োজন তার থেকে বেশি জিনিস তারা নিজেদের কাছে রেখে দিচ্ছে। চোরের প্রতি তারা একটুও মুখ তুলিয়া চাহেন না। সমাজের যারা মূল নিচু মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের প্রতি তারা মুখ তুলে চাইছেন না, তাই জন্যই তো তারা পেটের দায়ে চোর হচ্ছে। ইহাতেই চোরে চুরি করে, কারণ কি এই সমস্ত মানুষেরা বিশেষ করে যেটুকুনি দরকার তার থেকে বেশি ধন সঞ্চয় করে রেখে দিচ্ছে। তোমার যেটুকুনি দরকার তুমি রাখো, কিন্তু যেটুকুনি দরকার নেই সেটা তো সমাজের অন্য মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা, অন্য নিচু শ্রেণী মানুষদের মধ্যে। কিন্তু এই মানুষরাই কি করছে, সমাজের ওই সমস্ত মানুষদেরটাও তুলে নিচ্ছে, নিজের কাছে আহরণ করে রেখে দিচ্ছে, যার কারণে কি করছে, চোর চুরি করছে, সাধারণ মানুষ চোর হয়ে যাচ্ছে। অধর্মের অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। তখন বলছে যে অধর্ম কিন্তু প্রকৃত অর্থে চোরের না, চোর কিন্তু অধর্ম করে না, কেউই ইচ্ছা করে সেধে চোর হয় না, তাই অধর্ম প্রকৃত অর্থে কিন্তু চোরের নয়। যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। অ্যাকচুয়ালি যে অধর্ম, যে অধার্মিক, অধর্মের কাজ করছে সে হচ্ছে সেই কৃপণ, অর্থাৎ কি কিপ্টে ধনী মানুষটি হচ্ছে আসল অধার্মিক, কারণ তার জন্যই আজকে সেই ব্যক্তিকে চুরি বৃত্তি অর্জন করতে হয়েছে, চুরি বৃত্তির প্রতি ধাবিত হতে হয়েছে। কারণ কি সমাজের যে স্তরের মানুষদের ওইটুকুনি অংশ পাওয়ার কথা তাদের কাছ থেকেও সেই জিনিসটাকে গচ্ছিত করে এই ব্যক্তিরা রেখে দিচ্ছে। তাহলে সেই কিপ্টে ধনী হচ্ছে চোর হওয়ার মূলীভূত কারণ। মানুষ চোর হচ্ছে, সমাজে নিম্ন শ্রেণীর মানুষরা চোর হচ্ছে এই ধনী মানুষদের জন্য, কিপ্টে ধনী মানুষগুলোর জন্য। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদাপেক্ষা শতগুণে দোষী। বিড়াল কিন্তু এটাও বলছে, বিড়াল যে একেবারে চোরের পক্ষপাতিত্ব করে বলছে তা নয়, বিড়াল এটাও কিন্তু জানান দিচ্ছে যে দেখো চোর দোষী, চুরি করা মোটেই ভালো কাজ নয়, কিন্তু চোর দোষী তদাপেক্ষা, অর্থাৎ কি তার থেকেও বেশি, তার থেকে অপেক্ষাও তার থেকেও বেশি কে দোষী হচ্ছে, সে হচ্ছে কৃপণ ধনী। কৃপণ ধনী, কিপ্টে ধনী ব্যক্তি হচ্ছে তার থেকেও বেশি অধার্মিক, বেশি দোষী। চোরের দণ্ড যদি হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছে বিড়াল। বিড়াল বলছে আচ্ছা, যে চোর তার তো দণ্ড বা শাস্তি হয়, কিন্তু চুরি করার যে মূল কারণ যার জন্য সেই চোরটি চুরি করছে সেই কৃপণ ধনীর কেন কোনো শাস্তি হয় না? দুর্দান্ত একটা কথা বলেছে, দুর্দান্ত যুক্তি। এইমাত্র আমরা প্রবন্ধের কথা জানলাম যে প্রবন্ধের মধ্যে কিন্তু ভাব কল্পনার কোনো জায়গা নেই, সেখানে একেবারেই মনের যুক্তির কথা এখানে তুলে ধরা হবে, একদম সঠিক কথা, তথ্য এবং যুক্তি নির্ভর তোমার সামনে প্রকাশ করা হবে। তাহলে বোঝা যাচ্ছে কেন এটাকে প্রবন্ধ বলা হচ্ছে, কেন এটাকে সমাজ সমস্যামূলক প্রবন্ধ বলা হচ্ছে। তাহলে এখানের মধ্যে কিন্তু আমরা সমাজের একটা সমস্যার কথা পেয়ে গেলাম, যে সমাজে বৃহত্তর যারা ব্যক্তি, উঁচু সম্প্রদায়ের প্রচুর ধনবান ব্যক্তি, তারা কি করছে, সমাজের নিম্ন স্তরের মানুষের যেটুকুনি দরকার সেটুকুনি অর্থ সম্পদকেও তাদের কাছে গচ্ছিত রাখছে, কেড়ে নিচ্ছে, এবং তার ফলে সমাজের নিচু স্তরের মানুষদের মধ্যে একটা মন্বন্তরের সৃষ্টি হচ্ছে। তার জন্যই তারা চোর বৃত্তিতে বা চুর্য বৃত্তিতে অংশগ্রহণ করছে। তাহলে সমাজ সমস্যামূলক প্রবন্ধ এটা একটা তুলে ধরছে, যেখানে আমরা বিড়ালকে পাচ্ছি কি ওই সমাজের নিচুতলার মানুষদের প্রতিভূ বা প্রতিনিধি হিসেবে, যেখানে কমলাকান্ত হচ্ছে পুরো তার অপোজিট, সমাজের উচ্চ স্তর, উচ্চ বর্ণের মানুষদের একজন প্রতিনিধি, জমিদার সম্প্রদায়ের লোক, এবং বিড়ালটি হচ্ছে সমাজের নিম্ন সম্প্রদায়ের একজন লোক,
তাদের মধ্যেকার যে ক্ল্যাশ, তাদের মধ্যেকার যে বৈপরীত্য, সেটাই যেন এই প্রবন্ধের মধ্যে থেকে তুলে ধরা হয়েছে। তাদের যে ন্যায্য অধিকারের দাবি, সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বোঝা যাচ্ছে বিষয়টা? তাহলে চলো দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাও ম্যাও করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাঁটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাঁটা পাতের ভাত নর্দমায় ফেলিয়া দেয়, জলে ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া তো দেয় না। তখন বলছে বিড়াল, দেখো আমি প্রাচীরে প্রাচীরে, মানে কি দেওয়ালে দেওয়ালে উঁচু পাঁচিলে ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াই, কিন্তু কেউ তো আমাকে ডেকে তাদের মাছ দিতে বলিনি, মাছের কাঁটাটুকুও তো আমাকে ফেলে দেয় না। ইচ্ছে করে সেই মাছের কাঁটাটা নর্দমায় ফেলে দিচ্ছে, বা হয়তো কোথায় ফেলে দিচ্ছে, জলে ফেলে দিচ্ছে, কিন্তু আমাকে ডেকে তো কেউ দিচ্ছে না। আমি তো পুরো মাছটা চাইনি, আমি চেয়েছি মাছের কাঁটাটুকু, সেটা পর্যন্ত দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেটে ক্ষুধা কি প্রকারে জানিবে। তখন বিড়ালটি একটু আক্ষেপ করেই বলছে, তোমরা উঁচু শ্রেণীর মানুষ, তোমাদের সবসময় পেট ভরা, খাদ্যের অভাব নেই জীবনে, তোমাদের আবার কারোর প্রাচীরে প্রাচীরে গিয়ে ভিক্ষা করতেও হয় না, তোমাদের তো পেট ভরা। আমাদের নিম্নবিত্ত মানুষদের ক্ষুধা যে কি হতে পারে সেটা তোমরা কি করে জানবে। কমলাকান্তকে বিড়াল এভাবে ব্যঙ্গ করছে এবং তির্যক সুরে ব্যঙ্গ করছে, একেবারে ব্যঙ্গের ব্যথায়, মানে তির্যক সুরের কথায় রীতিমতো কমলাকান্তকে বিদ্ধ করছে বিড়ালটি। সমাজের একেবারে মূলীভূত যে মূল যে সমস্যাগুলোকে, সেগুলোকে তুলে ধরছে বিড়ালটি। হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে। তখন বিড়ালটি তো আক্ষেপ করেই বলছে, এই যে আমরা দরিদ্র, দরিদ্রের জন্য ব্যথিত হলে, অর্থাৎ কি একটু তোমাদের যদি একটু মানে তোমরা একটু ব্যথা প্রকাশ করো, গরিবদের যে কষ্ট, তোমরা যদি সেই কষ্টটা অনুভব করো, তাহলে কি তোমাদের কিছু অগৌরব বা খারাপের কিছু রয়েছে। আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জের কথা, সন্দেহ নাই। তখন বিড়ালটি নিজে থেকেই বলছে যে দেখো, তোমরা বড়লোক মানুষ, তোমাদের জমিদার মতো মানুষ তোমরা, আমাদের মতো দরিদ্র লোকেদের ব্যথায় ব্যথিত হলে তোমাদের লজ্জাই হবে, সাধারণ আমাদের দুঃখে তোমাকে কাতর হতে হবে না। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। কি দেখো, আবার তোমাদের মধ্যেই কত বিভেদ রয়েছে। তোমরা তোমাদের স্বজাতি মণ্ডলে, অর্থাৎ কি তোমরা জমিদার জমিদারের মধ্যে খুব ভাব, কিন্তু সমাজের নিচু শ্রেণীর মানুষদের দুঃখে তোমরা কাতর হতে পারো না, কারণ তোমরা বড় লোক মানুষ, তোমরা জমিদার সম্প্রদায়ের মানুষ, কেন নিচু সম্প্রদায়ের মানুষদের দুঃখে কাতর হয়ে তোমরা তাদের সমব্যথী হবে, এটা তোমাদের লজ্জার কারণ। আবার দেখো, কোনো দরিদ্র ব্যক্তি, তাকে তুমি এক মুষ্টি ভিক্ষা দিয়ে দেখো না, আবার কোনো রাজা যদি ফাঁপড়ে পড়ে, বিপদে পড়ে, তখন আবার তোমার রাতে ঘুম হয় না। তার মানে কি, তুমি তোমার স্বজাতি মণ্ডলের মধ্যেই খুশি রয়েছে, সমাজে নিচু স্তরের মানুষদের তুমি পছন্দ করছো না। তুমি এক মুষ্টি একদলা ভিক্ষা তুমি যাকে দিতে পারছো না, আবার অপরদিকে তুমি আবার অন্য রাজার ব্যাপারে খুব সমব্যথী হয়ে উঠছো। এটা কি ভালো সাজে? এটা কি ভালো দেখায়? সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কে হইবে। তখন বলছে, তোমরা সকলেই, তোমরা জমিদার মানুষ, তোমরা সকলেই অন্যের ব্যাপারে সমব্যথী হতে সবসময় রাজি, অন্যের ব্যথায় ব্যথিত হও, কিন্তু ছোট লোক, নিচু লোকের কষ্টে কি তোমরা ব্যথিত হইবে? ছি ছি বাবা, ওসব তোমাদের কাছে খুব লজ্জার বিষয়, অপমানের বিষয়, ওসব কেউ হয় নাকি। বিড়ালটি একেবারে তির্যক বাণে ক্রমাগত কমলাকান্তকে বিদ্ধ করে চলেছে। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার, মাথায় রাখতে হবে এই জায়গাটা কাদের কথা বলছে, স্টার মার্ক দিয়ে রাখলাম, প্রত্যেকটা লাইন যেভাবে দাগাচ্ছি খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়লঙ্কার আসিয়া তোমার দুধটুকু খাইয়া যাইতেন, তবে তুমি কি তাহাকে ঠেঙা লইয়া মারিতে আসিতে, বরং জোর হাত করিয়া বলিতে আরেকটুকে আনিয়া দিব, তবে আমার বেলা লাঠি কেন। তখন বিড়ালটি বলছে, এই দেখো, তোমার এখন যদি কোনো উচ্চ একেবারে জ্ঞানী মানুষ, কোনো ন্যায়লঙ্কার, কোনো শিরোমণি এসে তোমার পাতের দুধটুকু খেয়ে যেত, তাহলে কি তুমি তাকে লাঠি নিয়ে তাড়া করতে, বরং উল্টে তারও বলতে আরেকটু কি দুধ আনিয়ে দেবো। বিড়ালটি তখন প্রশ্ন করছে, তবে আমার বেলায় বৈপরীত্য কেন, আমার বেলা তাহলে তুমি কেন লাঠি নিয়ে মারতে আসলে। তুমি বলিবে, তাহার অতি পণ্ডিত, বড় মান্য লোক। পণ্ডিত বা মান্য লোক বলিয়া কি আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা বেশি? তা তো নয়। তিলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। প্রবাদ নাম্বার 2, মাথায় রাখতে হবে কটা প্রবাদ আমরা পাচ্ছি। আচ্ছা, তখন মার্জারো বা বিড়ালটি বলছে, আচ্ছা তুমি নয় যুক্তি দেবে, তারা তো অনেক গণ্যমান্য পণ্ডিত ব্যক্তি। তখন আমি কি বলবো? বিড়ালটি বলছে, আচ্ছা তারা তো অনেক পণ্ডিত ব্যক্তি লোক,
কিন্তু আমার অপেক্ষা তাহাদের ক্ষুধা কি বেশি? তাহারাও তো ক্ষুধার্ত হয়, আমিও ক্ষুধার্ত হই। আমার ক্ষুধা তার ক্ষুধার মধ্যে কি কোনো পার্থক্য আছে? বিড়ালটি প্রশ্ন করছে এভাবে। দেখো, তা তো নয়, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। এটা একটা প্রবাদ বাক্য, আমরা অনেকেই সকলেই জানি এই বাক্যটা সম্পর্কে, যে যে ব্যক্তির অনেক রয়েছে অন্য ব্যক্তি তাকেই বেশি তোয়াজ করে, অন্য ব্যক্তি দরিদ্র ব্যক্তিকে খুব একটা বেশি পুছে দেখে না। তো এটাই বলছে তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, মানে যার যত রয়েছে মানুষ তার পেছনেই তত বেশিভাবে দৌড়াতে চায়। দরিদ্রের ক্ষুধা কেহ বোঝে না, যে খাইতে বলিলে বিরক্ত হয় তাহার জন্য ভোজের আয়োজন করো, আর যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানেই তোমার অন্ন খাইয়া ফেলে চোর বলিয়া তাহারে দণ্ড করো। ছি ছি। তখন বিড়ালটি আরো তির্যক সুরে বলছে, যে খেতে পছন্দ করে না, যার খাওয়ার ইচ্ছে নেই, তাকে তুমি পঞ্চব্যঞ্জন ভোগ দিয়ে তুমি তাকে খেতে বসাচ্ছ, কিন্তু তার আদতেই খাওয়ার ইচ্ছে নেই। কিন্তু আসলে যে ক্ষুধার জ্বালায় জর্জরিত, যার প্রকৃত অর্থে খিদে পেয়েছে, সে যদি তোমার খাওয়াটুকু খেয়ে যায়, তার বেলায় তুমি তাকে দণ্ড দাও চোর বলিয়া। ছি কমলাকান্ত, ছি, এই তোমার বিচার? বলে বিড়ালটি ব্যঙ্গ করছে। দেখো আমাদিগের দশা, দেখো দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমার চারদিক দৃষ্টি করিতেছে, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। তখন কমলাকান্তকে বলছে, দেখো আমাদের দিকে একটু তাকিয়ে দেখো, আমরা তো ক্ষুধায় জর্জরিত, আমরা দেওয়ালে দেওয়ালে পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়াই কিসের জন্য? গোটা মাছের জন্য নয়তো, আমরা তো ঘুরে বেড়াই সামান্য একটু কাঁটার জন্য, কেউ তো আমাদের সেটুকুনি একটু ফেলে দেয় না। আবার যদি কেউ দেয়ও, যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারত, তখন মানে কি সোহাগের মানে কি তোমাদের খুব পীড়িতের বলা যেতে পারে, খুব কাছের। আমরা তো রাস্তার বিড়াল, স্ট্রিট ক্যাট যাদের বলে, আমাদের উপর তোমাদের কোনো মায়া মমতা নেই। কিন্তু হ্যাঁ, বিড়াল জাতি তোমাদের খুব কাছের হতে পারে কখন? যদি তোমার সে সোহাগের হয়, তোমার আদরের হয়ে থাকে সেই বিড়াল। গৃহমার্জারও হইয়া, অর্থাৎ কি বাড়ির বিড়াল, পেট ক্যাট যদি হতে পারে, রাস্তার বিড়াল নয়, কিন্তু বিড়ালও তোমাদের আদরের হতে পারে, কিন্তু সে যদি তোমার পেট ক্যাট গৃহমার্জারও হয়। বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহোদর, যে বৃদ্ধ তার কাছে সেই বিড়ালটি যুবতী ভার্যা, অর্থাৎ কি কন্যার মতো সহচরী হয়ে ওঠে। বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ে স্থানীয় হইয়া থাকিতে পারে। আবার যে মূর্খ ধনী, যার পেটে জ্ঞান নেই, তার কাছে আবার শতরঞ্জের খেলোয়াড়ের মতো মানে খুব কাছের বিড়াল হয়ে যেতে পারে। কখন? যে সে যদি তোমার গৃহমার্জর বা পেট ক্যাট হয়, তবেই তাহার পুষ্টি। তাহার লেজ ফুলে গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জারা কবি হইয়া পড়ে। দুর্দান্ত কথা বলেছে, বলছে তাহাদের তো তাতেই পুষ্টি। যদি তোমাদের বাড়ির বিড়াল হতে পারে, তাহলেই তাদের মনে হয় এই বিড়াল সম্প্রদায়ের কোনো বলা যেতে পারে জীবনটা ধন্য হতে পারে। রাস্তার বিড়ালদের জীবন ধন্য নয়। তখনই তাহাদের কি হয়, লেজ ফুলে যায়, একদম সুন্দর দেখতে। বাড়ির বিড়ালদের তো সুন্দর দেখতে হয়, লেজ ফোলা, গায়ে বিশাল লোম, এবং তাহাদের এমন রূপ, এত সুন্দর দেখতে। আমাদের এই রাস্তার বিড়ালরা এক এক সময় তাদের দেখে কবি হয়ে পড়ে, তাদের নিয়ে কবিতা লিখতে শুরু করে দেয়। আর আমাদিগের দশা দেখো, আর আমাদের দিকে তাকিয়ে দেখো, আহারা ভাবে উদর কৃষ, কৃষ মানে কি একেবারে রোগা হয়ে গেছে, কৃষকায় যাকে বলে, আহারা ভাবে অর্থাৎ কি আহারের অভাবে, খাবার পাইনি বলে আমাদের পেট, উদর মানে হচ্ছে পেট, পেটটা একেবারে রোগা হয়ে গেছে, কৃষ হয়ে গেছে। অস্থি পরিদৃশ্যমান, আমাদের গায়ের যে অস্থি রয়েছে, হাড়গুলো, সেটা দেখা যাচ্ছে, এতই রোগা আমরা। লাঙ্গুল বিনত, দাঁত বাহির হইয়াছে, আঙুলগুলো বিনত, নম্র, ঝুলে রয়েছে, দাঁত বাহির হইয়া গিয়েছে, খাদ্যের অভাবে ক্ষুধার জন্য দাঁত পর্যন্ত বেরিয়ে এসেছে। জিহবা ঝুলিয়া পড়িয়াছে, অবিরত আহার ভাবে ডাকিতেছি, মিয়াও মিয়াও, অবিরত ক্রমাগত আহারের অভাবে আমরা মিয়াও মিয়াও করে ডেকে চলেছি। আমাদের হাড় দেখা যাচ্ছে, জিভ ঝুলে পড়েছে, দাঁত বেরিয়ে গেছে। আমাদের দেখে তোমাদের তো কিছু হয় না। খাইতে পাই না, আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না। তখন কমলাকান্তকে বিড়ালটি বলছে, আমরা খাইতে পাই না, এই কারণেই তো আমাদের এই দশা। আমাদের তো এরকম লেজ ফোলা, প্রচুর লোম, এরকম তো অবস্থা নেই, সুন্দরী দেখতে। দেখো আমাদের কালো চামড়া, আমাদের এই বলা যেতে পারে কালো চামড়া, অর্থাৎ কি রাস্তায় বিড়ালদের যে ধুলো মাখা কালো বিড়াল হয়ে থাকে, তা দেখে কিন্তু আমাদের ঘৃণা করো না।
এই পৃথিবীর মৎস্য মাংসে আমাদেরও কিছু অধিকার আছে, খাইতে দাও নহিলে চুরি করিব। একদম দাবি প্রতিষ্ঠা করছে এখানে বিড়াল। বলছে এই পৃথিবীর মধ্যে তোমারও যতটা অধিকার আছে, এই পৃথিবীর খাদ্যের ওপর আমাদেরও ততটা অধিকার আছে। তখন বিড়াল দৃঢ় কণ্ঠে বলে উঠল, খাইতে দাও নহিলে চুরি করব। একদম বিড়ালের দাবি স্পষ্ট, আমাদের জন্য আমাদের বরাদ্দ জিনিসটা দিয়ে দাও, না হলেই আমরা চুরি করব। খুব দুর্দান্ত একটা কথা বলেছেন। আমাদের কৃষ্ণচর্ম মানে কি কালো চামড়া, শুষ্ক মুখ, শুকনো গাল, ক্ষীণ করুণ ম্যাও ম্যাও শুনিয়া তোমাদিগের কি দুঃখ হয় না? চোরের দণ্ড আছে, নির্দয়তার কি দণ্ড নাই? এই যে আমরা, আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকিয়ে তোমার কি একটু দয়া মায়া মমতা হয় না? আমরা সারাদিন আহারের অভাবে এদিক ওদিক ঘুরে বেড়াই, আমাদের কি দেখে তোমাদের দুঃখ হয় না? আচ্ছা, চোরের দণ্ড আছে, যে নির্দয় ব্যক্তি তার দণ্ড নেই? বিড়াল প্রশ্ন করছে। দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নেই কেন? কি দুর্দান্ত কথা বলছে, যে দরিদ্র ব্যক্তি সে আহার সংগ্রহের জন্য চুরি করছে, তার দণ্ড আছে, কিন্তু যে ধনী কৃপণ তার জন্যই তো আজকে চোর হয়েছে, ব্যক্তিটি চোর হয়েছে, তার কি কোনো দণ্ড নেই? বিড়ালটি প্রশ্ন করছে। তুমি কমলাকান্ত দূরদর্শী, কেননা আফিংখোর, তুমি কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্রে চোর হয়? তখন বিড়াল বলছে, তুমি কমলাকান্ত। কমলাকান্ত কেমন ব্যক্তি? না দূরদর্শী ব্যক্তি, যিনি দূরের কথা ভাবেন। কেন দূরদর্শী বলছে? কেননা আফিংখোর। খুব দুর্দান্ত একটা কথা। কমলাকান্ত একজন দূরদর্শী ব্যক্তি। কখন তিনি দূরদর্শী হয়ে যান? যখন তিনি আফিং খান। এটাও কিন্তু বলে দিল বিড়াল, তুমি দূরদর্শী, তুমি কমলাকান্ত, কেননা তুমি আফিংখোর, তুমি আফিংয়ের নেশা করো, এবং আফিংয়ের নেশা করার সময় তুমি দূরদর্শী হয়ে ওঠো। তুমিও কি দেখিতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়? 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? তখন বিড়ালটি প্রশ্ন করছে, তুমি তো কমলাকান্ত, তুমি কি এসব বোঝো না? আফিং যখন তুমি নেশা করো তখন তো তুমি দূরদর্শী হয়ে যাও, তখন তুমি বুঝতে পারো না যে একজন ধনী ব্যক্তি যে 500 লোকের আহার সংগ্রহ করে নিজের কাছে রেখে দিয়েছে, সেই 500 লোকের খাবারটা যে সেই লোকগুলোর যোগ্য, তাহলে সেই ধনীটি যে তাদের খাবারগুলো ছিনিয়ে রেখে দিয়েছে, তাদের সম্পদটাকে ছিনিয়ে রেখে দিয়েছে, সে দোষী নয়? এই কথাটা তুমি বুঝতে পারো না? যদি করিল তবে আচ্ছা দাঁড়াও, আচ্ছা, যদি করিল তবে সে খাইয়া তাহার যাহা বাহিয়া পড়ে তাহা দরিদ্রকে দিবে না কেন? আচ্ছা, বিড়াল বলছে, আমি মানলাম সে সমস্ত সঞ্চয় করে নিজের কাছে রেখে দিয়েছে, তার যেটুকুনি দরকার, সে যখন তার ভান্ডার পূর্ণ হয়ে যাবে, তারপর যেটুকুনি বাহিয়া পড়ছে, যেটুকুনি বেঁচে রয়েছে, তা কেন তাদের মধ্যে বিলিয়ে দেবে না, তাদেরকে দিয়ে দেবে না? যদি নাই দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এ পৃথিবীতে কেউ আসে নাই। তখন কমলাকান্তকে বিড়ালটি বলছে, তাহলে যদি সেইটুকুনি অংশ না দেয়, তখনই তাহলে চোর চুরি করতে উদ্যত হবে। কারণ কি, এই পৃথিবীতে কেউ তো আর না খেয়ে মরার জন্য আসেনি। সকলের এই পৃথিবীতে একটা দাবি রয়েছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে প্রতিষ্ঠা করার। সেই জায়গাটা যদি সাধারণ মানুষদের কাছে ছিনিয়ে ধনী ব্যক্তিরা নিয়ে রেখে দেয়, তখনই তারা চুরি করবে। কারণ এই পৃথিবীতে তো কেউ আর না খেয়ে মরে যাওয়ার জন্য আসেনি। বিড়ালের দাবি কিন্তু দৃঢ়, বিড়াল তার দাবিতে অনড়। বোঝা যাচ্ছে? আমি আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, থাম থাম মার্জারো পণ্ডিতে, তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক। তখন কমলাকান্ত সহ্য না করতে পেরে এত কথা, যে কমলাকান্ত তো বারে বারে বলছে জমিদার সম্প্রদায়ের একজন প্রতিনিধি, তিনি তো আর জমিদারদের নামে এত কুৎসা করছে, বিড়ালটি ধনী সম্প্রদায়ের এত কুৎসা করছে, তার জন্য তিনি মেনে নিতে পারছেন না। তখন থাম থাম বলে চিৎকার করে উঠেছে, থাম থাম মার্জারো পণ্ডিতে, তুমি মার্জারো পণ্ডিত, বিড়ালদের পণ্ডিত হয়েছ। তোমার কথাগুলি ভারী সোশিয়ালিস্টিক, তোমার কথাগুলি বিশাল সমাজতান্ত্রিক কথা, সোশিয়ালিস্টিক কথা, সমাজের কথা ভাবছো তুমি। সমাজ বিশৃঙ্খলার মূল। যদি যাহার ক্ষমতা হতো, যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পারে, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ ধন সঞ্চয় যত্ন করিবে না, তাহাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না। তখন কমলাকান্ত বিড়ালটিকে থামিয়ে দিয়ে এবার কমলাকান্ত নিজের যুক্তি বলছে,
তখন বলছে থাম থাম মার্জারো পণ্ডিতে, তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক, খুব সমাজতন্ত্রের কথা বলছো তুমি। আসলে সমাজই হচ্ছে বিশৃঙ্খলার মূল। কোন জিনিসটা? সমাজ হচ্ছে বিশৃঙ্খলার মূল। এটা শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে? কারণ যদি যার যতটা ক্ষমতা, এবার কমলাকান্ত বলছে যার যতটা ক্ষমতা, সে যদি তার ক্ষমতা অনুযায়ী ধন সঞ্চয় না করে, সঞ্চয় করে না রাখে, আবার ধরো চোরের জ্বালায় যদি কি করতে হয়, নির্বিঘ্নে যদি ভোগও না করতে পারে, তাহলে তো সমাজের ধন বৃদ্ধি হবে না। মার্জারও বলিল, না হইলে তো আমার কি, সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি। ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি ক্ষতি? তখন মার্জারও নিজের কথাই ভাবছে, সমাজের নিচু স্তরের মানুষের প্রতিনিধি হিসেবে সে বলছে যে না হইলে তো আমার কি, সমাজের ধন বৃদ্ধির কথার অর্থই তো হচ্ছে ধনীর ধন বৃদ্ধি, সমাজের তো আসলে না। সমাজ মানে তো সকলকে নিয়ে, ধনী দরিদ্র সকলকে নিয়ে, কিন্তু তোমাদের কাছে তো সমাজ মানে শুধু ধনী ব্যক্তিদেরকে নিয়েই সমাজ তৈরি হয়। তাহলে তাতে তো আমার কিছু করার নেই। সমাজের ধন বৃদ্ধি মানে ধনী ব্যক্তির ধন বৃদ্ধি, তাতে ধনীর ধন বৃদ্ধি যদি নাই হয় তাতে তো আমার কিছু করার নেই। মার্জারও নিজের কথা বলছে, আমি বুঝাইয়া বলিলাম যে সামাজিক ধন বৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া করব কি? তখন কমলাকান্ত বলছে, আমি বিড়ালটিকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করলাম, দেখো বোঝো, সামাজিক যদি ধন বৃদ্ধি না হয় তাহলে যে সমাজের উন্নতি হবে না। বিড়ালটি একটু রাগ করেই বলছে, আমি যদি খাইতেই না পাই তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব? বিড়ালটি একদম দারুণ কথা, সত্য কথাই বলেছে। তার পেটের মধ্যে যদি খিদে থাকে তাহলে সে সমাজের ধন বৃদ্ধি, সমাজের উন্নতি নিয়ে কি করবে? মাথায় দেবে, গুলে খাবে? বিড়ালকে বুঝানো দায় হইল, সে বিচারক নৈয়ায়িক, কস্মিনকালে কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। বিড়ালকে তাই বোঝানোটাই দায় হয়ে পড়ল। বিড়াল হচ্ছে বিচারক, সে অত্যন্ত বিচারক, সুবিচারক, সঠিকভাবে বিচার করতে পারে। নৈয়ায়িক, ন্যায় দর্শনে তিনি একজন পারদর্শী, ন্যায়শাস্ত্রে পারদর্শী, এবং কস্মিনকালে কোনো সময়ই কেহ তাহাকে, এই বিড়ালটিকে কোনোদিন বোঝাতে পারেনি। এ মার্জারও সুবিচারক এবং সুতার্কিকও বটে। এই যে বিড়ালটি কমলাকান্তের সামনে আজকে উপস্থিত হয়েছে, সে একজন সুবিচারক এবং সুতার্কিক, তর্কতেও পটু। সুতরাং না বুঝার পক্ষে ইহার অধিকার আছে। তাই ও যে বুঝছে না, এতে তার পূর্ণ অধিকার আছে, কারণ সে একজন সুতার্কিক এবং সুবিচারক। সে তর্ক করবেই, কারণ সে বিচার চাইছে, তর্ক তো তাকে করতেই হবে। তাই জন্য বিড়ালটি আজকে কিছুতেই বুঝবে না, কমলাকান্ত বুঝে গিয়েছেন। অতএব ইহার উপর রাগ না করিয়া আমি বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন, অতএব চোরের দণ্ডবিধান কর্তব্য। কমলাকান্ত তখন বিড়ালকে উদ্দেশ্য করেই বলছে, দেখো, সমাজের উন্নতির জন্য ধনীদের প্রয়োজন, দরিদ্রদের প্রয়োজন না থাকলে না থাকতে পারে, কিন্তু ধনীদের তো প্রয়োজন, সমাজ তো নাহলে এগিয়ে যাবে না। সমাজে তো ধনের প্রয়োজন, দরিদ্র মানুষদের তো কাছে ধন নেই, তাহলে তো তারা সমাজে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ধনী ব্যক্তিদের কাছে তো ধন রয়েছে, তাই ধনীদের বিশেষ প্রয়োজন আছে, তাই চোরের দণ্ডবিধানটাও কর্তব্য। তাই চোর যখন তার চুরি করছে, সেই ধনের চুরি করছে, তাহলে চোরকে তো দণ্ড দিতেই হবে। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহা তো আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন তিনি আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছা না করে, তবে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দিবেন। তুমি আমাকে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্য হইতে 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠেঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। খুব দুর্দান্ত একটা লাইন বলেছে এখানে। তখন বিড়ালটি বলছে, আচ্ছা চোরকে ফাঁসি দিয়ে দাও, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে আরেকটা নিয়ম করো, যে চোরকে ফাঁসি দেবে সেই বিচারককে তুমি 3 দিন না খেয়ে থাকার, উপবাস করার একটা পরামর্শ দাও, দেখি তো তারপর তিনি কি করেন। এই যে আজকে তুমি আমাকে তোমার রাখা দুধটি খেয়ে গেছিলাম বলে তুমি আমাকে লাঠি নিয়ে মারতে আসলে, আচ্ছা তুমি একটু 3 দিন উপবাস করে দেখাও দেখি তো, তারপর দেখি তো তুমি নসিরাম বাবুর ভান্ডার ঘরে তোমাকে দেখা যায় কিনা চুরি করতে। এই নসিরাম বাবু কে? কমলাকান্তের আশ্রয়দাতা, যিনি কমলাকান্তকে থাকতে দিয়েছেন। তখন বিড়ালটি বলছে, দেখি তো তখন 3 দিন উপবাস করার পর ক্ষুধার জ্বালায় তুমি নসিরাম বাবুর ভান্ডার ঘরে দেখা যায় কিনা তোমাকে। তখন তোমাকে যদি দেখা না যায়,
তখন তুমি আমাকে লাঠি দিয়ে পিটিয়ে মেরো, আমি তোমায় কিছু বলবো না তখন। তাহলে এখানে কিসের দণ্ডবিধানের কথা বলেছে? যে চোরকে ফাঁসি দিলে আপত্তি নেই, কিন্তু তাহার সঙ্গে আরেকটি নিয়ম করতে বলেছে, যে বিচারক তাকে 3 দিবস, কত দিবস মাথায় রাখতে হবে, 3 দিবস উপবাস করে থাকার কথা বলা হয়েছে। সেম অ্যাজ কমলাকান্তকেও বলা হয়েছে 3 দিবস উপবাস করে থাকার কথা। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। যারা বিজ্ঞ লোক, জ্ঞানী লোক, তারা যখন কোনো যুক্তিতে পরাজিত হয়ে যায় তখন তারা পরামর্শ দেওয়া শুরু করে। আমি সেই প্রথানুসারে মার্জারকে বলিলাম, এখন কমলাকান্ত বুঝে গেছে যে এরপর যুক্তিতে আর খাটানো যাবে না। এবার যে বিড়াল যুক্তি দিয়ে দিয়েছে, এর যুক্তির আর কোনো পাল্টা যুক্তি হতে পারে না। তখন যেভাবে বিজ্ঞ ব্যক্তিরা যেটা করে থাকে, যখন যুক্তিতে হেরে যায় তখন পরামর্শ দেয়, কমলাকান্ত সেই পথ অনুসরণ করে মার্জারকে বলিলেন, এ সকল অতি নীতিবিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তখন বিজ্ঞ লোক কমলাকান্ত মার্জারকে অর্থাৎ বিড়ালকে উপদেশ দিচ্ছে, দেখো এসব অত্যন্ত গুড়ো কথা, এসব তোমাকে ভাবতে হবে না, তুমি ওসব কথা বাদ দিয়ে নিজের ধর্মাচরণে মন দাও, এসব আন্দোলন করতে হবে না তোমাকে, ওই সমাজের ওই মানুষদের হয় তোমাকে এসব কিচ্ছু করতে হবে না, তুমি বরং কি কাজ করো, তোমার ধর্মাচরণ, পরোপকারী যে পরম ধর্ম করছো, তুমি সেই ধর্মাচরণে মন দাও। তুমি যদি চাহো তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান পার্কারের গ্রন্থ দিতে পারি, বিশিষ্ট লেখক নিউম্যান এবং পার্কারের লেখা তোমার জ্ঞান আরো বৃদ্ধির জন্য তোমাকে আমি দিতে পারি, খুব ইম্পর্টেন্ট। পাঠার্থে তোমার যদি পড়ে আরো জ্ঞান বৃদ্ধি করতে চাও, তোমাকে আমি নিউম্যান এবং পার্কারের লেখা গ্রন্থ দিতে পারি। আর কমলাকান্তের দপ্তর পড়িলেও কিছু উপকার হইতে পারে, আর আমি তো কমলাকান্তের দপ্তর লিখি, সেই কমলাকান্তের দপ্তর তুমি পড়তেই পারো, তাতেও তোমার কিছু উপকার হতে পারে। আর কিছু হোক বা না হোক, আফিংয়ের অসীম মহিমা বুঝিতে পারিবে। কমলাকান্ত বলছে, আর কিছু বুঝতে পারো বা না পারো, কমলাকান্ত পড়ে তুমি এটুকুনি বুঝতে পারবে যে আফিংয়ের কি মহিমা, আফিংয়ের যে নেশার যে একটা মহিমা, একটা যে বলা যেতে পারে রেশ, সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। তার কারণ কি, কমলাকান্তই তো আফিঙ্গ খেয়ে এখন এত কিছু ভেবে নিয়েছেন, তাই বলছে আফিংয়ের যে কি মহিমা, কমলাকান্ত দপ্তর পড়ে তুমি ঠিক সেটা জানতে পারবে। এক্ষণে স্বস্থানে গমন করো, এক্ষুনি তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও। প্রসন্ন কাল কিছু ছানা দিবে বলিয়াছে। কি দেবে? প্রসন্ন আগামীকাল কিছু ছানা দেবে বলেছে। জলযোগের সময় আসিও, সকালে ব্রেকফাস্টের সময় আসিও। কোন সময়? জলযোগের সময় আসিও। উভয়ে ভাগ করিয়া খাইব, আমি তোমার জন্য রেখে দেবো, উভয় মিলে ভাগ করে খাবো। কালকে এসো, প্রসন্ন বলেছে কিছু ছানা দেবে। অদ্য আর কাহারও হাড়ি খাইও না। কমলাকান্ত কিন্তু এটাও বলে দিলেন, আজকে অনেকটা খেয়ে নিয়েছো দুধ, আজ কিন্তু আর কারোর হাড়ি চুরি করতে যেও না। বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীরা হও তবে পুনর্বার আসিও, 1 সরিষা ভর আফিঙ্গ দিব। কমলাকান্ত শেষে একটু বলা যেতে পারে ব্যঙ্গ করেই বিড়ালকে বলছে, দেখো আজ আবার কারোর হাড়ি খালি করতে যেও না কিন্তু, তবে যদি তোমার খুবই খিদে পায়, খিদে যদি না মেটে, তাহলে আবার আসিও, পুনর্বার আসিও, 1 সরিষা ভর, 1 সর্ষের মতো তোমাকে আমি একটু আফিঙ্গ মানে কি নেশা বস্তুটি দিয়ে দেবো, তাহলেই দেখবে তোমার সব খিদে উড়ে গেছে। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, আমি নেশা করি না, আমার আফিংয়ের প্রয়োজন নেই। তবে হাড়ি খাওয়ার কথা, ও আচ্ছা, তবে হাড়ি খাওয়ার কথা যেটা বলছো তা ক্ষুধানুসারে বিবেচনা করিয়া দেখিব। অর্থাৎ কি, আমার কতটা খিদে পেয়েছে তা আমি তা দেখেই হাড়ি খাওয়ার কথা বিবেচনা করব। মার্জারও বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি। কে আনিয়াছে? কমলাকান্ত ভাবছে এক পতিত আত্মা। কাকে পতিত আত্মা বলা হচ্ছে? সেই বিড়ালকে, সমাজের নিম্ন মানুষকে, নিম্ন স্তরের প্রতিনিধি বিড়ালকে যেন কমলাকান্ত মনে করছেন সেই আত্মাকে, সেই মানুষটিকে, সেই বিড়ালটিকে একটু আলোর দিকে এনেছেন। আসলে কি তাই? তা নয় তো, বিড়ালটি যেন এই কমলাকান্তকে আলোর দিকে আনলো, প্রকৃত অর্থ তো সেটাই। কিন্তু এখন কমলাকান্ত নেশার ঘরে আচ্ছন্ন, তিনি মনে করছেন যেন এক পতিত আত্মাকে, সমাজের ওই প্রতিনিধি বিড়ালটিকে একটু আলোর দিকে আনা গেছে। ওর যা ভাবনা চিন্তা ছিল তার থেকে বার করে আমি ওকে ধর্মাচরণে মন দিয়েছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। কমলাকান্তের দপ্তর শ্রী কমলাকান্ত চক্রবর্তী। এই ভেবে কমলাকান্ত নিজের মনে মনে অত্যন্ত আনন্দ পেলেন যে একজন পতিত আত্মাকে সঠিক পথে আনতে পেরেছেন। তাহলে কেমন লাগলো বিড়াল গল্পটি? আসলে বিড়াল গল্পটির মধ্যে এখানে শুধুমাত্র কমলাকান্ত বিড়ালের নর্মাল কনভারসেশন বা কথাবার্তা নয়, প্রবন্ধের যে মূল বৈশিষ্ট্য, যুক্তি তথ্যের যে একটা
অন্যয় বা মিশ্রণ, সেখানে এটা বোঝা গেল। যেখানে বিড়াল কত কত যুক্তি দিল সমাজের নিম্ন স্তরের মানুষদের প্রতিনিধি হয়ে। নিম্ন স্তরের মানুষরা যে কিভাবে শোষিত ধনী ব্যক্তিত্বের দ্বারা বঞ্চিত, তাদের নিজের সম্পদের থেকেই তারা বঞ্চিত। কারণ কি, সমাজের উচ্চ ধনসম্পদশালী ব্যক্তিরা তাদের ধনকেই কি করেছেন, গচ্ছিত হয়ে নিজের কাছে রেখে দিচ্ছেন, যার কারণে তারা অভাব দুষ্ট হচ্ছে। তাহলে তাদেরই প্রতিনিধি হয়ে কমলাকান্তের কাছে জবাবদিহি চাইতে এসছে এই বিড়ালটি, এবং নিজের দাবি কি বলেছে, আমাদের জিনিসটা আমাদের দাও, না হলে চুরি করব। এই দাবিটাই প্রতিষ্ঠা করতে চেয়েছে বিড়াল সমাজের নিম্ন স্তরের মানুষদের প্রতিনিধি হিসেবে। যেখানে কমলাকান্ত সমাজের উচ্চ স্তরের মানুষদের, ধনী ব্যক্তি সম্প্রদায়ের মানুষদের একজন প্রতিনিধি, বিড়াল ঠিক তার বিপরীত, সমাজের নিম্ন স্তরের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রতিনিধি হয়ে কমলাকান্তের কাছে তাদের দাবি প্রতিষ্ঠা করতে এসেছিল। এই সমাজের দিকটি বঙ্কিমচন্দ্র কিন্তু অত্যন্ত নিপুণতার সাথে কমলাকান্ত চরিত্রের মধ্যে দিয়ে, বিড়ালের বাক্যালাপের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করলেন। প্রথমেই বলেছি, এই সমস্ত সমাজের দিকগুলোকে তিনি নিজ নাম নিয়ে প্রকাশ করতে পারতেন না, কিন্তু সেখানেই তিনি নিজেকে কমলাকান্ত সাজিয়ে সমাজের এই বিভিন্ন নিচু কলুষতাময় দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করছিলেন। তাহলে কেমন লাগলো বিড়াল প্রবন্ধটি অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। এর পরবর্তীকালে তোমাদের জন্য ক্লাস 11-এর আরো ক্লাস আসবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। ততদিন ভালো থেকো, পড়াশোনা করতে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। টাটা।